আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক একটি বিরল ঘটনা। আর সেই বিরল ঘটনাটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপাক্ষিক সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য ডক্টর ইউনূস ঠিক করেছেন তা অর্জনে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভার সঙ্গে অপর এক বৈঠকে ডক্টর ইউনূস জানিয়েছেন, নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানের সংস্কার শেষে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এদিকে সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন দেবেন তিনি। এতে জনমনে তৈরি হচ্ছে প্রশ্ন, নির্বাচন কি তবে 18 মাসের মধ্যে? সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারবে কিনা? আগামী দিনে রাজনীতিতে মেরুকরণী বা কেমন হবে? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় কোন দিকে এগুচ্ছে নির্বাচনী রাজনীতি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কলামিস্ট ও সাংবাদিক এম এ আজিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত নিশ্চয়ই আছে, সেই মতামতও খুব ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। এম এ আজিজ ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই যে সেনাপ্রধানের যে নির্বাচন কত দিনের মধ্যে হতে পারে সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু শুরু থেকে সংস্কারের পাশাপাশি তাদের এক ধরনের জানার জিজ্ঞাসাও ছিল, সরকারের কাছে নির্বাচনী বা সংস্কারের একটা রোডম্যাপের প্রত্যাশাও ছিল। এই ঘোষণা রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সেনাপ্রধানের ঘোষণার মধ্যে দিয়ে তারা কতটা পাবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, সেনাপ্রধান এই ঘোষণা না দিলেই ভালো হতো, কারণ একটা নির্বাচনের জন্য তিনি ঘোষণা দেওয়ার রাইটম্যান নয়। তিনি বলেছেন এই সরকারকে সর্বরকম সহযোগিতা করবে, এটা ঠিক আছে, কিন্তু এই যে ঘোষণা 18 মাস নির্ধারিত করে দিলেন উনি, অর্থাৎ 1.5 বছর, কিন্তু আমেরিকাতে ডক্টর ইউনূস সাহেব কিন্তু অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে সংস্কার হবে, সংস্কারে ঐক্যমত হলে তারপরে ভোটার তালিকা হবে, তারপরে নির্বাচন হবে। এটা একটা আমার কাছে অনেকটা অনির্দিষ্ট যাত্রার মতো মনে হয়েছে। আমি যে কথা আগাগোড়াই বলছি, একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে যে সংস্কারটা জরুরি। সেনাপ্রধান যে ঘোষণাটি দিয়েছেন সেটি তো নিশ্চয়ই আমরাও দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বা পরিষদের অধিবেশনে যাওয়ার আগে সেনাপ্রধানের সাথে তাদেরও একটা তো বৈঠক হয়েছে। না, এটা তো প্রায়ই হয়, আমরা শুনেছি। এটা হয়তো পেপারে ওনার সাথে যথেষ্ট সম্পর্কও আছে, আর এর বাইরেও হয়তো দেখা হয়, কথাও হয়তো হয়, তাতে কোনো সম্ভব নাই। কিন্তু আমার কথা হলো, দুইজন যে এই যে একদিন পরে কথা বললো, দুইটা কথার ভিতরে তো মিল হলো না। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার ছিল, কারণ সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে এখন কিন্তু খুব একটা আলাদা করে দেখছে না মানুষ। ধরে নিচ্ছে যে যাই বলুক না কেন এই সরকারের সেনাবাহিনীর সমর্থন আছে, জনগণেরও যেমন আছে, দেশটাকে অস্থির করতে চায় না, পূর্বের জায়গায় ফেরত দিতে চায় না, তেমনি সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন আছে। যার ফলে দেখবেন একটু অস্থিরতা তৈরিও হয়েছিল, সেই কারণে সেনাপ্রধান এটা বলেছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, তার মুখ দিয়ে না বলে, এইটা তো উনি তো আর্মি চিফ, উনি তারিখ ডেট নির্বাচনের তারিখটা না বলে, সেটা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার পক্ষ থেকে বলাটাই সমীচীন ছিল, এটা আমার বক্তব্য। কিন্তু তারপরেও যদি বলছেই, তখন দুজনের কথা যদি আপনি যেটা বললেন যে আলাপ করে, তাহলে আলাপটা তাহলে এই প্রসঙ্গে হয় নাই, তাহলে একরকম ডেট আসতেছে না কেন?
এখন সংস্কারটা তো যারা সংস্কারে আছে 6টা কমিটি আছে, জি তাদের ভাষাও তো বদিউল আলম সাহেবের ভাষা শুনতে পাচ্ছি। বদিউল আলম সাহেব তো ক্লিয়ারলি বলতেছে না, তিনি বলতেছে যে আমার প্রস্তাব দেওয়ার আমি দিয়ে দেব, এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপার। অর্থাৎ তিনিও বুঝতেছে জাতি হয়তো তার যে সংস্কারটা করবে নির্বাচনী ব্যবস্থায়, সেটা হয়তো একমত নাও হতে পারে। একমত না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ না হচ্ছে সেই একমত না হওয়ার সম্ভাবনার জায়গাটা দেখছেন কি জনগণের পক্ষ থেকে নাকি রাজনৈতিক দলের পক্ষ থেকে? রাজনৈতিক দলের ভিতরে ঐক্যমত হওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে এখন কিন্তু যেটা রাজনীতিবিদদের বক্তব্যে যেটা পাওয়া যাচ্ছে, তাদের ভিতরে এখন ধরেন স্বৈরাচার পালায় গেছে, একেবারে অঙ্কুরে পালায় গেছে। এখন যারা মাঠে আছে তাদের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিযোগিতা আছে, এটা অনুমান করা যায়। মানে প্রতিযোগিতাটা সূক্ষ্ম, যেমন আকার ইঙ্গিতে কথা বলে, ভাবে যে জনগণ বোঝে না। জনগণ কিন্তু ঠিকই বোঝে, ওনারা একজনের ল্যাং মেরে একজন ক্ষমতায় যেতে চায়, এটা কিন্তু বোঝা যায়। তো এখন ধরেন এই যে আপনার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে না, প্রথমে বিএনপি, তারপর অন্যরা, অন্তত 250 থেকে 300 সংসদ প্রস্তাব ওখানে হাজির। মানে এই পর্যায়ে আজিজ ভাই, এই পর্যায়ে হয়তো আর সময় পাবো না আপনার কাছ থেকে, তবে এটা একটু বলুন। আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ল্যাং মারামারি অথবা কেউ স্পষ্ট করছে না, কাদের মধ্যে সেই ল্যাং মারামারির প্রতিযোগিতা? না, যাই হোক, ল্যাং মারা শব্দটা আমার এটা আনপার্লামেন্টারি হয়ে গেছে। সূক্ষ্ম প্রতিযোগিতা তো অসুবিধা নেই, সূক্ষ্ম প্রতিযোগিতা চলছে। কোন কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে সূক্ষ্ম প্রতিযোগিতা চলছে? না, এখন তো মেজর রাজনৈতিক দল 2টা পরিষ্কার, বিএনপি এবং জামাত। তাদের ভিতরে তো ভাষার পার্থক্য আপনারা সবাই জানে। একজন কয় অনন্তকাল থাকুক, বিএনপি পশুক। আবার বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ইলেকশনে গেলে পাশ করার সম্ভাবনা, তারা ইলেকশন একটু দ্রুত চায়। এই জায়গায় তো বিরোধ, আন্ডারস্ট্যান্ডিং এ তো যার সম্ভাবনার জায়গা থেকেই তো সে তো দাবিটা জানাবে। কেন দাবি জানাবে? কেন জানাবে? বিএনপি এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে, তাহলে সেই দাবিটা তো সে জানাবে না। তা না, রাজনৈতিক স্ট্যান্ড থেকে দাবি জানাবে, স্ট্যান্ড থেকে দাবি জানাবে। আমি শেষ করি। আপনার ছাত্ররা যে আন্দোলন করলো, ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, সবাই যত পার্টি আছে আওয়ামী লীগ বাদে সবাই তো কন্ট্রিবিউট করতে করতে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তখন ছাত্ররা মাঠে নামছে, তাদেরকে ব্যাকআপ সাপোর্ট দিয়ে এটা। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। এই আলোচনাটা আমরা শুনবো, তার আগে জোনায়েদ সাকিব ভাই কিভাবে দেখছেন এই যে 18 মাসের মধ্যে নির্বাচন, যেটি সম্মানিত সেনাপ্রধান বললেন, এবং সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে। আজিজ ভাই, আপনি যদি একটু শুনেন যে আজিজ ভাই বললেন যে সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের দুইজনের বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। সরি, প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এবং তিনি বলছেন সংস্কার শেষে নির্বাচন, আর সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। ধন্যবাদ সবাইকে, যারা আলোচনা শুনছেন, আলোচনায় অংশ নিচ্ছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই সরকার শপথ নেওয়ার পর থেকেই আমরা বলে এসেছি যে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা দরকার। এই আলোচনাটা শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজন যারা, স্টেক হোল্ডার যারা, তাদের সাথে এই আলোচনাটা চালিয়ে যাওয়া দরকার। কারণ সরকারটাই গঠিতই হয়েছে এদের সকলের সমর্থনে এবং একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে। সেনাবাহিনী সহ দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো এই সরকারের প্রতি তাদের যে সমর্থন, আনুগত্য, সেটা তারা দেখিয়েছে। সেনাপ্রধান আবার করে তিনি সরকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি নির্বাচন প্রশ্নে যখন প্রশ্ন উত্তরে তার মতামত ব্যক্ত করেছেন যে 1 থেকে 1.5 বছর সময় মধ্যে তিনি হয়তো প্রত্যাশা করছেন যে একটা নির্বাচন, সংস্কার কাজ, এগুলো শেষ হয়ে একটা নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনের জায়গায় তিনি সমর্থন জানাবেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার বলছি যে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার মধ্যে দুটো জিনিস খুব সুনির্দিষ্ট হওয়া দরকার, যেটা আসলে একটা রোড ম্যাপ তৈরি করবে। একটা হচ্ছে যে কি কাজ করবে তারা, এই যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে এবং সেই বন্দোবস্তের ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এবং এর মধ্যে দিয়ে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটবে। একটা নির্বাচন এই পুরো প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সেইটা কাজগুলো যদি সুনির্দিষ্ট হয় তাহলে এই জায়গাটা স্পষ্ট হয়ে যাবে যে
কতটা সময় লাগতে পারে, এবং সেটাও কিন্তু আলোচনার প্রক্রিয়ার ব্যাপার। মানে আমরা একটা প্রস্তাব দিলাম সেটাই মানতে হবে সেই জায়গাটা তো থাকবে না। সকল পক্ষগুলো যাতে একটা কমন মিনিমাম জায়গায় আসতে পারে সেইটার প্রসেসের মধ্যে দিয়ে পরিষ্কার, এবং সেই প্রক্রিয়া যেভাবে আলোচনা হওয়া দরকার সেই আলোচনা কি সেভাবে আলোচনাটা শুরু হয়নি এখন। আলোচনা এখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, কেউ কথা বলছে না, তাতে এখন আলোচনাটা এরকমটা মনে হচ্ছে বোধহয় এটাই বোধহয় টাইম ফ্রেম। 1 থেকে 1.5 বছর সময়ের কথা, তার প্রত্যাশার কথা তিনি বলেছেন। রাজনৈতিক দলগুলো কিংবা শিক্ষার্থীরা কিংবা দেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষরা কে কি ভাবছেন এবং আসলে কাজগুলো কি সেইটা তো সুনির্দিষ্ট করা দরকার, এবং সেই সুনির্দিষ্ট করার জন্যই করতে পারলেই আমার মনে হয় যে এখানে একটা রোড ম্যাপ দাঁড়াবে, এবং সেই আলোচনার প্রক্রিয়াটা শুরু করা দরকার। ইতিমধ্যে সরকার অনেকগুলো কমিশন করেছে, কিন্তু কমিশন কিভাবে কাজ করবে এটা এখনো আমরা স্পষ্ট নই। কমিশন কি সকল অংশীজনদের সাথে কথা বলবে, তাদের কাছ থেকে প্রস্তাব নিয়ে তারপরে একটা প্রস্তাব তৈরি করবে, নাকি এটা তাদের জন্য একটা একাডেমিক এক্সারসাইজ হবে এবং তারা প্রস্তাব দেবে, তারপরে সেটা রাজনৈতিক কিংবা অন্যান্য পক্ষের সাথে বসা হবে? গণমাধ্যমে যতটুকু জানি যারা তারা প্রতিবেদন শেষ করার পরে সেটি বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা হবে না, তাহলে তাদের প্রতিবেদনটা দাঁড়াচ্ছে যে এক একজন ব্যক্তি তার নিজের মতো করে প্রতিবেদনটা নিচ্ছেন, তারা অংশীজনদের সাথে এক্সারসাইজটা করছেন না। এটা একটা মূলত তার ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক একটা একাডেমিক এক্সারসাইজ হচ্ছে। মাঠে কি চিন্তা আছে সেটাও তাদের নেওয়া দরকার বলে আমরা মনে করি। আমাদের প্রস্তাবে যখন ছিল যে বিভিন্ন সেক্টর ওয়ারি কমিশন গঠন করা দরকার, সেখানে আমরা এটা বলেছিলাম যে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই তারা প্রপোজালটা ক্রিয়েট করবে। এখন এটা গেলে একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজনৈতিক দিক থেকে এই যে সরকার যে যাদের উপর দাঁড়িয়ে আছে একটা সকলের সমর্থনের ভিত্তিতে, রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং শ্রেণী পেশার যে সমর্থন, এবং তারা এই যে রাজনৈতিক প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে আরও নিবিড় যোগাযোগের একটা কাঠামো গড়ে তোলা দরকার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বারবার আলোচনার কথা বলা হচ্ছে, কিন্তু আলোচনাটা যেভাবে হওয়া দরকার সেটা খুব বেশি হচ্ছে না। কারণটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? কারণ একটা পরিষ্কার জায়গা তো একটা সরকারকে অনেকগুলো কি বলা যায় যে বেশ জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, যে এইরকম অস্থিতিশীলতা, জানমালের নিরাপত্তাহীনতা এখনো পর্যন্ত বহাল আছে, প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায়, সেগুলোকে এফেক্টিভ করার কাজ, এই কাজগুলো তারা নিশ্চয়ই করবেন। কিন্তু এই কাজগুলো করার জন্যও কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের পরামর্শ দরকার কিংবা তাদের সহযোগিতাটাও দরকার। কেননা এটা তো কেবলমাত্র একটা কয়েকজন উপদেষ্টারই কেবল কাজ নয়, এখানে সমস্ত শক্তির যে সমর্থন সেটাই তাদের শক্তির ভিত্তি। সেই জায়গায় সমন্বয়ের প্রয়োজনের জায়গা আছে, এবং সেটার কাঠামোগত জায়গাটা কি হবে সেটা তাদেরকেই ভাবতে হবে। আরো আলোচনা শুনবো। জোনাস স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সমন্বয়করা এই যে নির্বাচনী রাজনীতির প্রসঙ্গে যে আলোচনাগুলো চলছে বা যে আলোচনা হচ্ছে, দুজন সম্মানিত আলোচক বললেন, আরো আলোচনা আমরা শুনবো সম্মানিত আলোচকদের কাছ থেকে। আপনারা কি ভাবছেন? লুৎফর রহমান। প্রথমে ধন্যবাদ আরটিভিকে, আমার সাথে যারা আছেন আলোচকদের সকলকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সেনাপ্রধান যে 18 মাসের কথাটি বলেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা সিম্বলিক। আচ্ছা, বৃষ্টির কারণে একটু কথা শোনা যাচ্ছিল না। প্রথম কথা হচ্ছে সেনাপ্রধান মহোদয় যেটি বলেছেন 18 মাসের কথা, সেটি আমার কাছে মনে হয়েছে সিম্বলিক। মানে তিনি একটি ফ্রেমের মধ্যে বিষয়টি আনতে চেয়েছেন তার ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসাবে আমি মনে করছি না যে 18 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ আমরা যদি সেটি কিন্তু তিনিও বলেননি, তিনি বলছেন 18 মাসের মধ্যে নির্বাচনে যে কোনো সহযোগিতা তার থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের প্রথমত বুঝতে হবে যে এই সরকারটি গঠিত হয়েছে কিভাবে। কারণ এখানে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিস্ট যে জঞ্জাল, যেটাকে আমি বলবো গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যারা ধ্বংস করেছে, ধ্বংস করার পরে যখন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটি সরকার গঠিত হলো, সেই বাস্তবতাটা কিন্তু ভিন্ন। গতানুগতিক ক্ষমতার পালা বদলের হিসাবে এখানে করলে আমি মনে করব যে এখানে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। এখানে যেটি হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের ফলে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রথম কথা হচ্ছে সেটির বাস্তবায়নের মধ্যে আমাদের যেতে হবে। সেই বাস্তবায়নের জায়গা থেকে যখন একটি নির্বাচনের মতো পরিবেশ তৈরি হবে, সেটি দেশের রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সকল অংশীজন যারা রয়েছেন তারা মূলত তাদের জায়গা থেকে আওয়াজ ওঠাবেন। সাকিব ভাই যেটি বললেন যে সকল রাজনৈতিক দল
নাগরিক সমাজ, সিভিল সোসাইটি সকলের সাথেই এখানে বসতে হবে। পাশাপাশি এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখতে হবে। কারণ আন্দোলনটি শুরু হয়েছে ছাত্রদের থেকে, পরবর্তীতে অনেকগুলো দল। না, এই জায়গাতে লুৎফর রহমান একটা প্রশ্ন আমি রাখি আপনার কাছে, সেটি হচ্ছে যে জুলাই যে লুৎফর রহমান, সেটি হচ্ছে জুলাই আন্দোলনকে এই আপনারা সমন্বয়কের যারা দায়িত্ব পালন করেছেন তারা যেভাবে আন্দোলনটিকে দেখছেন, গত 15 বছরে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো বিরোধী অবস্থানে ছিল, তারা বিএনপি সহ যারা বিরোধী অবস্থানে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা 15 বছরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটা চূড়ান্ত অবস্থায় এনেছে, তার চূড়ান্ত ধাপটা আপনারা শেষ করেছেন। সেই বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপি যেভাবে সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকাকে আপনারা কিভাবে দেখেন বা সমন্বয়করা কিভাবে দেখেন? প্রথমত এটা হচ্ছে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, যারা দীর্ঘ 15 বছর যাবৎ সকল নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুমকে উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই তারা করেছে। এই ফ্যাসিস্ট সরকার এত ভয়াবহ আকারে হাজির ছিল যে তাদের এই সংগ্রামের ভেতরেও এত সংগ্রামের ভেতরেও তারা কিন্তু সেই অর্থে টলাতে পারেনি। এর মানে এই নয় যে তাদের বিগত 15 বছরের সংগ্রাম আমরা অস্বীকার করব। অবশ্যই এই সংগ্রাম, এই আন্দোলনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং এই আন্দোলনটা যেই পর্যায়ে এসেছে এই সংগ্রামের ভেতর দিয়েই এসেছে। তো আমরা মনে করছি এই আন্দোলন, বারবার বলছি, এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের না, এই আন্দোলন জনতাদের। এই জনতার অংশীজন হচ্ছেন বিএনপি, জামাত তথা যতগুলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি বা দল রয়েছেন তারা সকলে। জি, লুৎফর রহমান, অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, যেভাবে তারা দেখছেন বিগত 15 বা 17 বছরে বিএনপির আন্দোলন সংগ্রাম, পাশাপাশি এই নির্বাচনী কাঠামো নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে, সেনাপ্রধানের পক্ষ থেকে যে ঘোষণা আসলো এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের যে রূপরেখা বা সংস্কারের রূপরেখা, সব কিছু মিলে আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছে সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এখানে আলোচনাটা একটাই হওয়া উচিত এবং টার্গেটও একটাই, সেটা হলো যে কারণে দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন করেছি কিসের জন্য? ভোটের অধিকারের জন্য। জি, এই ছাত্ররা পর্যন্ত বিগত 2টা নির্বাচনে তারা ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে নাই এবং এটা ছিল মূল, অর্থাৎ একটা নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, যেটা আওয়ামী লীগ সেটা কেড়ে নিছিল, কেড়ে নিয়ে তারা একটা ফ্যাসিবাদ হয়ে গেছিল। অর্থাৎ যেহেতু গণতন্ত্র ছিল না তাই ফ্যাসিস্ট হয়েছিল। তা এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আমরা যদি গণতন্ত্রটা ফিরে পেতে চাই তাহলে গণতন্ত্রটা ফিরে আনতে হলে ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে হবে এবং ভোটের অধিকারটা এস্টাবলিশ করতে হবে এবং সেটাকে টার্গেট করেই যতটুকু মানে সংস্কার দরকার, অর্থাৎ টোটাল সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারই করে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আর সম্ভবও না সেটা। কারণ যদি আমি মনে করি যে টোটাল একটা বেহেশত বানায় দিয়ে আমি যাব যাতে আর দোজকের দিকে না যায়, এটা তো কোনো কথা না। কথাটা এটা একটা চলমান, এমন এটা গ্যারান্টি দিতে পারবে না যে এই সরকার যেটা করে যাবে এরপরে আর এটা কোথাও কোনো লুফল হবে না। সেটা আপনি যথার্থ বলছেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেটি রাজনৈতিক দলগুলো বা বিএনপি সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা বোঝাতে পারছে? না, এটা বোঝানোর ব্যাপার না, কথাটা হলো সবাই বুঝতে হবে। যেটা আমাদের সাকিব যেটা প্রথম যেটা আলোচনাটা করছে, যে এখানে কোন অবস্থাতে এই সরকার, সেও যেটা বললো, যাতে এই আন্দোলনটা কিন্তু ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে দিয়েই ফ্যাসিস্টের পতন হয়েছে। কাজে কোনো অবস্থাতেই এই ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন না আজকে তত্ত্বাবধায়ক সরকার। যদি এই সেন্টিমেন্ট থেকে কখনো বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু সে আগের মতো অবস্থা হবে। কাজেই সবসময় মনে কনফিডেন্সে রাখতে হবে পিপুলসকে এবং ছাত্র জনতাকে কনফিডেন্সে রাখতে হবে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে। সেটা রাখার জন্য অবশ্যই কোনো দূরত্ব হোক, সেটা যে জন্য আমরা বারবার কিন্তু দেখছেন যে বিএনপিকে অনেকেই দোষারোপ করে, এটা করে, কিন্তু বারবার কিন্তু বিএনপি আমরা বলে যাচ্ছি যে কোনো অবস্থাতে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না।
এই সরকারকে সফল হইতে হবে। কিন্তু আপনারা তো এটিও বলছেন যে আসলে একটা যৌক্তিক সময়ে পাশাপাশি সংস্কারকে সহযোগিতা করা এবং সংস্কারের মধ্যে দিয়ে যে মৌলিক কিছু পরিবর্তন আনতে গেলেও তো কিছু সময় তো দেওয়া প্রয়োজন। ওইটা তো আমরা দিতে চাচ্ছি, কিন্তু আমরা বলতেছি যৌক্তিক সময়ের বেশি যদি নিয়ে যায় তখন কিন্তু সেই যৌক্তিক সময়টা কতটুকু সময় হলে এটাই তো আলোচনা সাপেক্ষ, এটাই আলোচনা সাপেক্ষ যেটা সাকিব সাহেব যেটা বললো যে আসলে এই আলোচনাটা ফ্রম দি ভেরি বিগিনিং, যেটা ভেরি বিগিনিং সরকার হওয়ার সময় কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত আমি মনে করি যে প্রতিনিয়ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ হওয়া উচিত এবং একটা রোড ম্যাপ অবশ্যই তৈরি করা উচিত এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে। আজকে যে সেনা প্রধান বলছে 18 মাস, ঠিক আছে 18 মাস হবে না 12 মাস হবে না 2 বছর হবে, এইটা নিয়েও কিন্তু কন্টিনিউ ডিসকাস হতে পারে, কারণ এখানে রাজনৈতিক দলগুলো তো এমন কিছু না যে তারা কোনোটাই মানবে না। রাজনৈতিক দলগুলোও তো চায় যে একটা সমাধান হোক এবং এই সরকার সেটা করে যাক। আমরা চাই এই সরকারটা সার্থক হোক, এরা পারে নাই সেই কথাটা আমরা শুনতে চাই না, এই কারণে আমরা সেই সময়টা দিতে চাই। তবে কোনো অবস্থাতেই রাজনৈতিক দল বা আদারদেরকে মাইনাস করে বা সাইড লাইনে রেখে যদি সেটা তারা চিন্তা করে তাহলে সেটা আমার মনে হয় দুরূহ হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসতে চাই, যেটি জোনায়েদ সাকি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই দুজনেই বললেন, যারা কথা বললেন সবাই বলছেন যে আসলে যা কিছু হোক, রূপরেখা থেকে শুরু করে যা কিছু হোক, সেটি রাজনৈতিক দলগুলো সহ জনগণ বা স্টেক হোল্ডার যারা আছেন সকলের সাথে আলাপ আলোচনা করেই হোক। না, আলাপ আলোচনা সেই জায়গাতে তারা কিছু ঘাটতিও দেখছেন। আলাপ আলোচনা তো একমাত্র পথ, মানে আলাপ আলোচনা তো করতেই হবে, কারণ আপনি যদি সংস্কার করতে চান কী ধরনের সংস্কার করবেন এবং কী ধরনের রাজনৈতিক বন্দোবস্ত হবে, কখন নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার কীভাবে সংস্কারগুলোকে রেটিফাই করবে, এটা নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনা ছাড়া তো কিছু হবে না। এখন এই আলাপ আলোচনাটা আসলে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে তো প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। ফলপ্রসূ আলোচনা যদি আমরা বলি, সেটা হয়তো অত ফলপ্রসূভাবে এখনো শুরু হয়নি, মানে ডেফিনিট আলোচনা যে আসেন আমরা এই বিষয়ে আলোচনা করি যে সংবিধানের কোথায় কোথায় সংস্কার করতে হবে। যেটা দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার 6টা ক্ষেত্র চিহ্নিত করেছেন, এখন আরও হয়তো 2-1টা ক্ষেত্র তারা চিহ্নিত করবেন খুব শীঘ্রই। সেখানে তারা সংস্কারের একটা পদক্ষেপ নিয়েছেন, একজন করে পার্সন ঠিক করা হয়েছে, মাঝখানে একজনকে পরিবর্তন করা হয়েছে। জি, তো এইটা 1 অক্টোবরে শেষ হবে, মানে পুরাটা গঠিত হবে। সেখান থেকে 3 মাস ডক্টর ইউনূসের যদি বক্তব্যটা আমরা দেখি, তাহলে 3 মাস সংস্কারের জন্য ওনারা কাজ করবেন, পরবর্তী 3 মাস রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে। তো ওটা একটা 6 মাসের সময়সীমা ছিল। আর সেনাপ্রধান যেটা বললেন সেটা 18 মাসে একটা নির্বাচন করার জন্য উনি সর্বোত্তম সহায়তা করবেন। এইখানে একটু আলোচনা শোনা দরকার। বললাম শহীদ খান, যেটি 6টি যে কমিশন গঠন করা হলো, তারা যে কাজ করবেন সেই এক্সারসাইজ কি নিজেরাই করবেন, না সে এই কাজটি করতে গিয়েও স্টেক হোল্ডারদের সাথে বংশীজনের সাথে আলাপ আলোচনা করেই তাদের করা উচিত, নাকি তাদের এক্সারসাইজ বা ব্রেন ওয়ার্ক করা শেষ করে আলাপ আলোচনা করবেন? কোনটা ভালো বা কোনটা প্রত্যাশা করেন? না, আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করব যে স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেই সংস্থার প্রপোজালগুলো তারা রেডি করবেন, কারণ এটা তো আপনি এগুলো তো টেকনিক্যাল সাবজেক্ট না, এটা কোনো কনসালটেন্সির ব্যাপার না। জি, পরিষ্কারভাবে বুঝতে হবে, আপনি কোনো কনসালটেন্ট না, আপনাকে কোনো হায়ার করা হয়নি যে আপনি এসে আমাকে একটা কনসালটেন্সি দেবেন। ওনারা এই দেশের মানুষ এবং এই দেশের রাজনীতি যে সংস্কারে যাদেরকে বলা হয়েছে তারা সেই সব সংস্কারের সাথে যুক্ত ছিলেন বা তারা ওই সব ক্ষেত্রে কাজ করেছেন, তাদের সেই যোগ্যতা আছে, এই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের সাথে আরেকটা গ্রুপ যোগ দেবে। সুতরাং তারা যখন কাজ করবেন তখন ওই কয়জন মিলেই যে সব সংস্কারগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারবেন, আমি এরকমটা মনে করি না। আমি যেটা মনে করি যে তারা এর মধ্যেই ওই 3 মাসের মধ্যেও তারা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে আলাপ আলোচনা করবেন, তাদের মতামত নেবেন এবং সেটাতে সুবিধা হবে যে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তারা অনেকটা এগিয়ে থাকবেন এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামতও তারা নিতে পারেন এবং সাধারণ মানুষের মতামত নেবেন, ছাত্রদের মতামত নেবেন, আরও অনেক স্টেক হোল্ডার আছে যাদের মতামতটা তারা গ্রহণ করবেন। সেইভাবে এগিয়ে যাওয়াটা সমীচীন হবে। সেইভাবে আমরা 6 মাস এবং 18 মাস, 18 মাসের মধ্যে ওই 6 মাস আছে। সুতরাং ওই যেটা প্রথমে আলোচনা করছিলেন যে সেনাপ্রধান এটা বলতে পারে কিনা, আজিজ ভাই বলছেন, ওটা একটু আমি এক লাইন বলতে চাই এই বিষয়ে, কারণ সেনাপ্রধান এটা বলতে পারেন কিনা খুবই ভ্যালিড একটা কোশ্চেন। উনি একজন গণকর্মচারী, উনি এভাবে বলতে পারেন কিনা খুব ভ্যালিড কোশ্চেন। ভারতে যদি এই কোশ্চেনটা করা হতো খুব ভ্যালিড হতো, কেন ভারতের কোনো সেনাপ্রধান এসব বলবে না। পাকিস্তান এবং বাংলাদেশের সেনাপ্রধানরা
এরকম অনেক কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ। পরে আরো আলোচনা শুনবো। আবু আলম শহীদ খান নীলুফার চৌধুরী মনে আসছে এই যে নির্বাচন কবে নাগাদ হতে পারে, সেক্ষেত্রে সেনাপ্রধানের যে ঘোষণা এবং সম্মানিত আলোচকরা আপনারা যা বলছেন, এই আলোচনা বিএনপির একজন নেতা হিসাবে, একজন নাগরিক হিসাবে, এগিয়ে থাকা মানুষ হিসেবে আপনাকে কতটুকু সন্তুষ্ট করলো? আপনাকে ধন্যবাদ, সবাইকে যারা দেখছেন শুভেচ্ছা এবং যারা আমার সাথে আছেন শুভেচ্ছা। দেখেন, একটা জিনিস যে প্রথমেই আমি বলতে চাই, রাষ্ট্রটা চালায় কে? আমি আজিজ ভাই এবং আলম ভাই এদের বক্তব্যের প্রেক্ষাপটেই আমি এই কথাটা বললাম। সেনাবাহিনী চালাচ্ছেন না অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন? আমরা কার কথা কিভাবে ধরব? আমরা কিন্তু এটা অবাক হয়েছি, অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে যখন একজন সেনা প্রধান ভাষণ দেন, আমি সম্মানের সাথেই বলছি, তখন কিন্তু রাষ্ট্রটাকে অন্যভাবে চিন্তা করা হয়। সচেতন নাগরিকরা সেটাই চিন্তা করে। তো আমরা ইতিমধ্যে 2 বার ভাষণ শুনে ফেলেছি। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভাষণ শুনেছি। আমাদের আগে মানে নিজের কাছে প্রশ্ন এবং আপনার মাধ্যমে জনগণের কাছে এবং আজকে যারা আছেন তাদের কাছেও প্রশ্ন যে আসলে আমরা কোন রাষ্ট্রে আছি, কার তত্ত্বাবধানে আসছি, কার নিয়ন্ত্রণে আছি? দেশে আদৌ কি সরকার আছে? দেশে যেমন 3 দিন সরকার ছিল না। আমার কাছে প্রশ্ন বলেই কিন্তু আমি আপনাকে কথাটা বলছি, কারণ সেনা প্রধানও ভাষণ দিচ্ছেন, অন্তর্বর্তীকালীন উপদেষ্টাও ভাষণ দিচ্ছেন। তো ভাষণ যখন দেয়, ভাষণ কিন্তু একজনই দেয়, অন্যরা কিন্তু ভাষণ দেয় না, অন্যরা বক্তব্য পেশ করে, প্রেস হিসেবে কোনো দলের মুখপাত্র হিসেবে কথা বলে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমাদের আগে এটা জানতে হবে। যদি আমরা সামরিক দেশে বাস করি তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে একরকম, যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারে বাস করি তাহলে আমাদের প্রশ্নের উত্তর একরকম হবে। আর যদি আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র কবে পাবো সেটা নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের প্রশ্নের উত্তর একরকম হবে। আমরা কিন্তু প্রশ্ন, গণতন্ত্র কবে পাবো সেই সংশয় এখনো থেকে যাচ্ছে কেন? অবশ্যই থেকে যাচ্ছে। আমরা কিভাবে স্বস্তি পাবো? আমরা যখন একই রাষ্ট্রের মধ্যে 2টা রূপ দেখছি, 2টা রূপের 2 রকম প্রশ্ন পাচ্ছি, 2 রকম উত্তর পাচ্ছি, তখন কিন্তু আমরা যারা রাজনীতির পুরখা নাগরিক তারা কিন্তু কনফিউশনে ভুগি। আমাদের কথা আমরা চাই, আমরা একটা সুন্দর রাষ্ট্র চেয়েছি বলেই তো একটা স্বৈরশাসককে সবাই মিলে হটানোর জন্য ব্যবস্থা করেছি। বিএনপি 17 বছর মাঠে ছিল, বিএনপি 17 বছর গুম, খুন, অত্যাচার, জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদের বের করে দিয়ে বিএনপির এই নেতাদের জেলখানায় বছরের পর বছর পচিয়ে মেরেছে। সেইখানে যখন আজকে আমরা শুনি যে শুধুমাত্র জুলাই বসন্ত, আমরা তো শুধু তাই না, আমরা এটা একটা ধারাবাহিকতা, আমরা কাউকে ছোট করছি না। আমাদের আমি কিন্তু একজন সমন্বয়কের কথা বলছি না, আমি মাঠে যা কথা হয় আমি সেটা বলছি। সেটা আপনার একটা বল, একটা ফুটবল খেলার মাঠটায় বলটা কিন্তু বানিয়ে দেয় যে মেসি একাই মেসি হয়, মেসির পিছনে কিন্তু আরো 10 জন তাকে বলটা টেনে কাছে এনে দেয়, তারপরে কিন্তু গোলটা হয়। সো গোলটা আমাদের ছেলে মেয়েদের হাতে হয়েছে, কিন্তু গোলের পিছনে যে বাবা মারা ছিল, আছে, থাকবে, এবং সেই বাবা মারা দূরে সরে গেলে কিন্তু অনেকের জন্য অনেক রকম সমস্যা হবে, এটাও আমাদের বুঝতে হবে। সেই জন্য এটা কিন্তু কোঅপারেশনের ব্যাপার। একটা দেশ চালানো কিন্তু এত সহজ না। যদি এত সহজই হতো তাহলে কিন্তু ওই যে সামনে আমলা সচিব আছেন সাবেক, তারাই দেশ চালাতে পারতেন। যদি এত সহজ হতো, সাংবাদিকরাও কিন্তু 2 নাম্বারই কম করে নাই, তারাই দেশ চালাতে পারতেন। যদি এত সহজ হতো তাহলে কিন্তু স্বৈরশাসকরাও দেশ চালাতে পারতেন। যদি এত সহজ হতো তাহলে কিন্তু যারা সেনাবাহিনীরা যারা আসেন তারাও দেশ চালাতে পারতেন। যদি এত সহজ হতো তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার বলি আর তত্ত্বাবধায়ক সরকার বলি তারাও দেশ চালাতে পারতেন। এখন আমাদের প্রশ্ন আসছে, যখন সরকারবিহীন একটা দেশ ছিল 2-3 দিন, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, হবে, এটা আমরাও জানতাম। আমাদের ম্যান্ডেট আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা কোনোভাবেই চাই না, এবং এটার সাথে আমরা 100% একমত। যদি ব্যর্থ হয় তাহলে তাদের কারণে তারা ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থতাটা কিন্তু আমরা সেটাও চাই না। এই ব্যর্থতাটা কিন্তু সবার, যদি তারা ব্যর্থ হয় এই ব্যর্থতাটাও সবার, এটা কিন্তু আমাদের নেতা বলেছে। সেইখানে আমরা যখন বলি তখন খারাপ লাগে, যখন এরকম শুনি ওই যে আপনার ইসের মতো কবিতার লাইনের মতো যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির। শিশুর বিন্দুরা যখন এটাই চিন্তা করে না যে আমার জন্ম দিঘিতে, তো সেই জায়গা আমাদের খারাপ লাগে। কারণ আমরা ইলেকশন কেন চাই? আমরা কিন্তু ম্যান্ডেট পাবো বলে ইলেকশনে যেতে চাই। সেই ভয়টা যারা পাচ্ছে
তারা কিন্তু বিভিন্ন কথা বলছে। আজকে অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী। মনিয়া আরো আলোচনা শুনবে, একটা বিরতিতে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই প্রশ্নটি রেখে যায়, যেটি মনিয়া আপার প্রশ্ন রাখছেন, তা আসলে দেশ কিভাবে চলছে, এই এতটুকুই আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কোন দিকে এগোচ্ছে নির্বাচনী রাজনীতি। আজিজ ভাই যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, মনিয়াপার আলোচনার প্রেক্ষাপটে তিনি প্রশ্ন রেখেছেন যে দেশ কিভাবে চলছে, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া। আমি খুব সংক্ষেপে বলি, উত্তরটা অনেক বড় হওয়ার কথা। দেশে মুক্তিযুদ্ধ হলো দেশের গণতন্ত্র শোষণ নির্যাতনের বিপক্ষে, কিন্তু এই দেশটা গণতান্ত্রিক রাস্তায় হাঁটলো না। আপনি চিন্তা করেন, যেখানে রাজনৈতিক ভ্যাকুয়াম সেখানেই তৃতীয়পক্ষ। আপনি এই আওয়ামী লীগ সরকারকে ছাত্ররা ফ্যাসিস্ট বলেছে। ফ্যাসিজম তো একটা তত্ত্ব। এখন যারে আপনি আওয়ামী লীগের সমর্থক ধরেন 1000 কোটি টাকার নিচে না, এটা তো মাফিয়া সরকার। মাফিয়া সরকার ছিল, এটা তো ফ্যাসিস্ট সরকার না। ফ্যাসিস্ট তো একটা তত্ত্ব। তো এই জন্য আমি বলছি, যে দেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে ফ্যাসিস্টের জন্মগ্রহণ করে, মাফিয়ার জন্মগ্রহণ করে, তার মানেই ধরতে হবে যে এখানে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেখানে ধরেন এই 17 বছরে অনেক ত্যাগ, গুম, খুন, আয়নাঘর হয়েছে বিরোধী দলগুলি। এই যে সাকিব ভাই একটা ছোট পার্টি, তারপরেও দেখছি যে লম্বা মানুষ ফিটা সাইজ করতেছে, পলিটিশিয়ান পাইলেই ফিটায়। তো এখন শেষ পর্যন্ত ছাত্ররা সামনে নামছে, কোমলমতি শেষে নামছে, তাদের পক্ষে ব্যাকিং দিয়ে এই সরকারের পতন হয়েছে, পালাইছে। তো এখন এই যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, এটা একটা ভ্যাকুয়াম হিসাবে দেখি। তো সুতরাং কেউ দায়িত্ব নেবে। এখন ডক্টর ইউনূস সাহেব বলল, ছাত্ররা আমাকে, প্রথমেই বলছিল ছাত্ররা আমাকে ক্ষমতায় এনেছে। এ কথাটাও একটা রিয়াকশন কিন্তু দেখা গেছে। যাই হোক, আমি ওইটাকেও যদি ধরি, ছাত্ররা যেহেতু শেষে অগ্রভাগে ছিল, তাদের অগ্রভাগে রেখে আন্দোলন করছে রাজনৈতিক দলগুলি। তো সুতরাং এই ভ্যাকুয়ামে কিছু লোক সামনে চলে আসছে। ধরেন ছাত্রদের ব্যাকিংয়ে একটা সরকার আসছে, সেখানে সাথে সাথে শিক্ষার্থীরাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই অনুরোধটি জানিয়েছে যে এই মুহূর্তে দেশের নেতৃত্ব অথবা হাল ধরার জন্য। না, তা তো ঠিকই। তো সেই উদাহরণ পেলে এই যে সালাম ভাইও ছিল, স্বাধীনতা সংগ্রামে পতাকা তুলছে ছাত্ররা, ইশতেহার পাঠ করছে ছাত্ররা, কিন্তু সরকার চালানোর ক্ষেত্রে কিন্তু ইন্টারফেয়ার করে নাই। মানে তাহলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে এখন যে ছাত্ররা যেটা করতেছে এটা একটু বেশি হচ্ছে। আমি পরিষ্কার বক্তব্য, একটু বেশি হচ্ছে। আর সাকিব ভাই যেটা করলো, মানে একটু বেশি যদি আজিজ ভাই একটু বলার চেষ্টা করি, সেটি হলো দুইজন সমন্বয়কদের মধ্যে দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে সেটি বলছেন, নাকি এই কিছু কয়েকদিনের মধ্যে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আর দুই একটি যে মব জাস্টিসের নামে আমরা যা দেখলাম সেই জায়গাতে বেশি হচ্ছে? কোন জায়গাটাতে বেশি? আপনি খোসায় আমার ঝামেলা তৈরি করেন। না, নিশ্চয়ই না, আমরা জানার চেষ্টা করছি। ডিসি বানাইছে, ওখানে সমন্বয়ক বসেছিল কেন? আচ্ছা, আমি এইখানে একটু শেষ করে আপনার কাছে ফিরছি। লুৎফর, আমরা শেষ করি আপনার কাছে। জানি তো এটা সত্য ঘটনা। তারা ওটা করছে, পোস্টিং পদায়ন করছে, তারপর তো সমস্যার সমাধান হয় না, ভেজাল লেগে গেছে। এখন বঞ্চিতরা শপথ পাঠ করাইছে ছাত্ররা, তারপরে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছে। এখন আরে বাবারে, রাষ্ট্র আপনি একদিকে বলতেছেন ছাত্ররা চালাচ্ছে, চালালে তো ভুলের খেসারত দিতে হবে। যিনি চালাবেন সরকার, তিনি ভুল করলে তার দায় নেবেন না? দায় নেবেন, সে ছাত্রই হোক। আজকের ছাত্র কি রাশিদ টুডো কয় বছরের বয়স তো ফ্যাক্টর না। জি, হ্যাঁ, আমি তো মনে করি যে একজন পেশাজীবী, ধরেন আমার চাইতে আপনার শহীদ ভাইয়ের চাইতে সাকিব ভাই দেশ চালাবে ভালো, কারণ তো পলিটিশিয়ান, তারা জনগণের পালস আমাদের চাইতে অনেক বেশি বোঝে, এটা বুঝতে হবে। তো এখন এই জন্য ছাত্র আপনি এখনই আপনার তাদের দোষ ত্রুটি ধরার সময় আসে নাই। আমার কথা হলে সরকারটা থাকতে হবে, কারণ আরেকটা মাফিয়া চক্রে তো আমরা পড়তে চাই না। সুতরাং এই জন্যই বলবো যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা তৈরি হয়েছিল, সেখানে কিছু লোক ছাত্ররাই আনুক, তারা সফলজিত হয়ে আসুক, কিছু একটা গ্রুপ দায়িত্ব নিছে। দায়িত্ব নিতে গেলে এখনও আমার কাছে মনে হচ্ছে অনেক সমস্যা তাদেরকে ফেস করতে হচ্ছে, কিন্তু অনেক সময়ই দেখা গেছে, যেমন ধরেন উদাহরণ দেই,
একজন না এখন উপদেষ্টা বললো আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগকে 50 বছর 10 বছরের জন্য নিষিদ্ধ করা যায় কিনা, এটা ভাবছে সরকার। 10 বছর নিষিদ্ধ করে কি করবেন? এটা তো পলিটিশিয়ান বুঝতে পারে, ওখানে তো পলিটিশিয়ান নাই, ওরা তো বুঝবে না। পার্টি বন্ধ করলেন, ওই যে দেখেন না শিবির যা ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে, পার্টি ব্যান করলেন, অন্য নামে ইলেকশন করবে, সমস্যা কি? জি, এই জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লুৎফর রহমান। আপনি যোগ করতে চাচ্ছেন, আপনার কাছে আরো প্রশ্ন আছে, কি যোগ করতে চান সেটা আগে শুনে নিই। প্রথম কথা, আজিজ ভাই যেটি বললেন ছাত্র প্রতিনিধিদের ব্যাপারে, আমি এটি একটু এই জায়গা থেকে বলছি, কারণ এই আন্দোলন, প্রথম কথা হচ্ছে এই আন্দোলনটি একদিনের না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘদিনের একটি আন্দোলন চলছে, কিন্তু আন্দোলনটি আসলে কাদের হাত দিয়ে, কাদের রক্তের উপর দিয়ে আন্দোলনটি সফল হয়েছে সেটি একটু মুখ্য আলাপ। উনি যেটি বললেন যে তরুণদেরকে সরকারে বসিয়েছে, তরুণরা সরকারে বসিয়েছে, আসলে তারা হচ্ছে এই আন্দোলনের বৈধ স্টেক হোল্ডার, মানে তারাই একমাত্র বৈধ স্টেক হোল্ডার, তাদের প্রতিনিধি অবশ্যই থাকবে। এখন প্রশ্ন হতে পারে তাদের কাজ, তারা যে কাজ করছে সেটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তাদের কাজ, তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই মন্ত্রণালয় সঠিকভাবে চলছে কিনা। তরুণদের অভ্যুত্থানে তরুণরা নেতৃত্বে আসবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা তিনি বলেছেন যে ডিসির নিয়োগের ব্যাপারে যে অভিযোগ, এটি আসলে সম্পূর্ণ মিথ্যা। কিন্তু গণমাধ্যমে এসেছে, হ্যাঁ, গণমাধ্যমে তো অনেক কিছুই এসেছে। গণমাধ্যমে এসেছে আমরা ত্রাণের টাকায় শহীদদের সঙ্গে দেখা করতে গিয়েছি, গণমাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসেছে ত্রাণের টাকায় আমাদের একজন সমন্বয়ক বিদেশ সফরে গিয়েছেন, তো এগুলো তো আসে না। সোশ্যাল মিডিয়া জানেন যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বা প্রকাশিত খবর আর মেইন ধারার গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত খবরের মধ্যে কিন্তু যথেষ্ট ভিন্নতা রয়েছে। গণমাধ্যমের কথা যদি বলেন, আমি একটু বলতে চাই, কারণ একটু শুনে করবেন, এক লাইন যোগ করবেন। বিগত সময় নুরুল কবির ভূঁইয়া, তিনি ছাত্র দলের সমর্থক, তিনি ডেপুটি সেক্রেটারি, তিনি চিৎকার করে বলেছে, টেলিভিশনে প্রকাশ হয়েছে, এটা মিডিয়ার খবর না, মাস মিডিয়ার খবর না, তার সে প্রদান পায় নাই। কেন পায়? সে প্রদান পায় না কেন? যে লুৎফর রহমান কেন পায় না? সে চিৎকার করে টেলিভিশনে বলছিল তো, কি ঘটনা সব বলে দিয়েছে তো। আচ্ছা, আমি একটু বলি মিডিয়ার কথা যদি বলি, মিডিয়া কিন্তু বিগত 15 বছরের মিডিয়ার যে বাস্তবতা সেটি কিন্তু আমাদের সামনে। তো মিডিয়া এই 1.5 মাসে ঠিক হয়ে গেছে এটা আমরা মনে করি না, কারণ আমরা মনে করি যে এই মাফিয়া সরকার, যেটি ভাই বলেন, আমি মাফিয়াই এখন বলতে চাচ্ছি, যে মাফিয়ার সরকার চলে গেছে, তার দোষরা এখনো বিদ্যমান। আমরা এই জন্য বলে থাকি যে এই অভ্যুত্থান কিন্তু চলমান, অভ্যুত্থান শেষ হয় নাই। সংস্কারটা কোথায় হচ্ছে? আসলে সংস্কারটা হচ্ছে তো সেই জঞ্জালগুলো সরাতে। তো এই জায়গায় মিডিয়ার এখন পুরোপুরি একদিনে ফেরেস্তা হয়ে গেছে 1.5 মাসে, এটা আমরা মনে করি না। আর এই দেশ থেকে যে মাফিয়া সরকার এখন যেভাবে দেখছেন তাতে কি মনে হয় মিডিয়ার? হ্যাঁ, একটি ইতিবাচক পরিবর্তন, হ্যাঁ একটি ইতিবাচক পরিবর্তন হচ্ছে এবং এটা হতে হবে, কারণ মিডিয়া যদি সেই আবার পেছনে ফিরে যেতে চায় তাহলে তো এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই তো ছাত্র জনতা মানবে না। তারা তো মিডিয়াকে তার সঠিক জায়গায় আসতে হবে, সঠিকভাবে কথা বলতে হবে, ছাত্র জনতার ভাষায় কথা বলতে হবে, দেশের জনগণের পক্ষে কথা বলতে হবে। এখন এটা অপপ্রচারের একটি জায়গা আছে, কারণ অপপ্রচার কারা করছে? সোশ্যাল মিডিয়া এখনো কাদের নিয়ন্ত্রণে? কারণ এখনো কাদের নিয়ন্ত্রণে? সোশ্যাল মিডিয়া কাদের নিয়ন্ত্রণে? এটা আমি বলছি, এখনো সেভাবে গ্রেফতার হয়নি। কিন্তু আমরা তো জানি আন্দোলনের সময় বা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া সমন্বয়কদের নিয়ন্ত্রণে, এরকম একটি কথা প্রচলিত আছে। না, এটি আমি পুরোপুরি একমত না, কারণ সোশ্যাল মিডিয়া একটা অ্যালগোরিদম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিপুল অর্থ করি ঢাললে সোশ্যাল মিডিয়া আপনার নিয়ন্ত্রণে চলে যায়। এখন বট আইডি রয়েছে, যে আইডির মাধ্যমে একটি শহীদদের নিয়ে কোনো নিউজে অজস্র হাহা পড়ছে, কারা দিচ্ছে? তারা। তার মানে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও ফ্যাসিবাদী শক্তির এক ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। তো ডিসির ব্যাপারটি বললেন যে এটি আসলে সমন্বয়কদের মধ্যে কেউ ছিল না, আমাদের একজন সমন্বয়ক যিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটি স্পষ্ট করেছেন। আর শপথের ব্যাপার যেটি, আর শপথ আসলে ওইখানে আমাদের যারা সমন্বয়ক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা আসলে সেটির হয়তো প্রকাশ ভঙ্গিতে কিছুটা ভুল ছিল, তারা সেই ভুল স্বীকার করেছেন। প্রকাশ কি তারা শপথ পড়াচ্ছেন? আমরা এটা টেলিভিশনে শুনেছি, সেই ভুল তারা স্বীকার করেছেন। এটা জবাবদিহিত, মানে জবাবদিহিতার জন্য তাদেরকেও বলা হয়েছে। আর যদি সর্বোপরি যেটি বলতে চাই সেটি হচ্ছে এই তরুণদের অভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণ এটা অবশ্যই থাকবে, থাকা উচিত, কারণ অজস্র শহীদদের যে অভ্যুত্থানের স্পিরিট এটা একমাত্র ধারণ করতে পারে তরুণরাই, কারণ তারাই জীবন দিয়েছে।
তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে নানা অপপ্রচার এই কারণে সমন্বয়ক বা তরুণদের অংশগ্রহণ থাকা উচিত বলে আপনি মনে করছেন। লুৎফর রহমান, অসংখ্য ধন্যবাদ। জোনাস সাকিব আসতে চাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ সিলেটেও আমরা একটু ঘুরে আসি এভাবে। সেটি হচ্ছে যে সমন্বয়করা যেভাবে শপথ পড়ালেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের 3 কর্তা ব্যক্তিকে এই সময় নিয়োগ পাওয়া, সমন্বয়ক যারা ওখানে ছিলেন শপথ পড়িয়েছেন তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু যারা পড়লেন তাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। কি বোঝা গেল? এই ধরনের ব্যত্যয়গুলো তো আমাদের এখানে আছে এবং এটা একটা ঠিক যে পুরো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার যে ব্যাপার সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ক্ষমতার সামনে ঠিক কি করা হবে, নিজের জুরিসডিকশন অনুযায়ী ক্ষমতাকে দেখা এবং নিজের ক্ষমতাটা কি সেটাও বোঝা, এই অবস্থাটা গত 15 বছরে এমনভাবে ধসে পড়েছে যে এখন যখন একটা পরিবর্তন ঘটছে তখনও প্রায় ক্ষমতার প্রতি দৃষ্টিভঙ্গি একই রকম ছিল। এখন যার হাতে ক্ষমতা তার সামনে এসে একই রকমের আচরণ অনেক ক্ষেত্রে ঘটে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিটা বদলাবে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে এটা একটা সাময়িক মানে শুরুর দিকে যে হোঁচট খায় সেটি সেই হিসাবেই দেখছেন। মাত্র 45 দিন এক অর্থে কিংবা 50 দিন হয়েছে, 51 দিন আপনি একদিন বাড়িয়ে দিতে পারেন। এই সময়টার মধ্যে যে একটা পুরো রাষ্ট্র ব্যবস্থা যেটা পকেটে ঢোকানো ছিল সেইটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেখানে যখন আপনি রিপ্লেসমেন্টে যাচ্ছেন, রিপ্লেসমেন্টটাও কিন্তু আরেক দিক থেকে দেখা যাবে যে বিদ্যমান যে কাঠামো তার ভেতরেই এক ধরনের পারমুটেশন কম্বিনেশন চলছে। জি, একটা পলিটিক্যাল ফোর্স পুরোটা এসে রিপ্লেস করে যাচ্ছে সেরকম অবস্থা কিন্তু নাই। তো সেই দিক থেকে অন্যান্য বৈপ্লবিক রূপান্তরের ক্ষেত্রে যে যে ধরনের ঘটনা ঘটে, বাংলাদেশে এই ট্রানজিশনটা ঠিক ওই একই রকম ঘটনা ঘটছে না। এর মধ্যে অনেকগুলো বিশেষ বাস্তবতায় বিশেষ বিশেষ পরিস্থিতি আছে, যার ফলে এই পুরো রূপান্তরটা ঘটতে কিছুটা থিতু হতে সময় লাগবে। মানে সেক্ষেত্রে এইখানে আমি মনে করি দুটো জিনিসই দরকার। যে এইটা আমি বলবো যে এটা একটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, মানে এটা প্রাইমারিলি ছাত্রদের একটা কোটা সংস্কারের আন্দোলন। এইটার উপরে যখন আক্রমণ হয়েছে রাজাকার বলে, সেটা মর্যাদায় আক্রমণ হয়েছে, তারা সেটার প্রতিরোধে নেমেছে, এটা পলিটিক্যাল টার্ন নেওয়া শুরু করেছে। পরের দিন ছাত্রলীগ যখন হামলে পড়লো এটা আরও পলিটিক্যাল হওয়া শুরু হয়েছে। 16 তারিখে এসে যখন আবু সাঈদের গুলি পেতে বুক পেতে গুলি নিল, তা সেটা তখন এমন একটা আবেগীয় বন্ধন সৃষ্টি করেছে যে এটা ধীরে ধীরে সমস্ত ছাত্র সমাজের আন্দোলনে পরিণত হচ্ছে। 18 তারিখে যখন একটা লাশের কারবালা তৈরি করা হলো সারা দেশে, এইটা এমন একটা উচ্চতায় উঠেছে যেখানে এটা আর ঠিক ছাত্র আন্দোলন পুরো থাকেনি, এর সাথে সমগ্র দেশবাসী, পলিটিক্যাল পার্টি, সকলের অংশ যেভাবে যুক্ত হয়ে পড়েছে, ইট রিয়েলি বিকেম একটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের দিকে। এবং আপনি যদি দেখেন তারপর থেকে মৃত্যুর যে শহীদের সংখ্যা এবং তাদের যদি পেশাগত জায়গা দেখেন, শ্রমিকের সংখ্যাই কিন্তু বেশি। এবং সারা দেশে আমরা দেখব যে শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের যেমন 69 গণ অভ্যুত্থানে অর্গানাইজ শ্রমিকদের যে অংশগ্রহণ ছিল, এইবারে কিন্তু ওই অর্থে অর্গানাইজ শ্রমিকরা কম আসলো, শেষের দিকে গার্মেন্টস শ্রমিকরা নেমেছিল। কিন্তু মাঝখানে এই সময় ফ্রম 19 তারিখ টু 3 তারিখ আমি বলবো এই সময়কালে কিন্তু সাধারণভাবে শহরের শ্রমজীবী মানুষ, কেউ ভ্যান চালায়, কেউ ওই যে কি বলে ব্যাটারি চালিত রিক্সা চালায়, কেউ পান দোকানদারি করে, মানে বিভিন্ন যেভাবে আমরা এখন দেখছি বিভিন্ন জায়গাতে এটা একটা ম্যাস অ্যাপ্রাইজিং। সেইখানে নিঃসন্দেহে আমাদের ছাত্রদের অগ্রণী ভূমিকার জায়গা ছিল, তাদের নেতৃত্বের যে দৃঢ়তার জায়গা ছিল, সেইটা তাদের কর্মসূচির যে মানে বড় আকারে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল, এগুলো একটা বিবেচনার বিষয়। কিন্তু স্টেক হোল্ডার যদি বলেন, তো স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যেমন, তেমনি জনতার বিভিন্ন অংশ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, সকলেই। এবং এই স্টেক হোল্ডারের জায়গাটাকে অন্তর্বর্তী সরকারকে তাকে বিবেচনার মধ্যে নিয়ে কিন্তু অ্যাডভান্স করতে হবে, কারণ অন্তর্বর্তী সরকার সকলের ইয়ার মধ্যে আছে। ছাত্ররা যে এখানে নেতৃত্বমূলক অগ্রাধিকার পাবে এটা 5 তারিখে মানে বঙ্গভবনে ঠিক হয়ে গেছে, এমনকি পলিটিক্যাল পার্টির সমর্থনে এই প্রস্তাব আমরা তুলেছিলাম এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে সমর্থন দিয়েছে। সুতরাং ছাত্রদেরকে কিন্তু এটা রাজনৈতিক দলই এটা করেছে যে এই ভূমিকায় তাদের অভ্যুত্থানের চেতনাকে যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে এই ট্রানজিশনের মধ্যে, সেটার ক্ষেত্রে তাদের রাজনৈতিক দল দিয়েছে, কারণ রাজনৈতিক দল তো ইলেকশন করে আসবে। ফলে ইলেকট্রাল প্রসেসটা যাতে একটা
অনিশ্চিত জায়গায় না থাকে, সেটাই কিন্তু রাজনৈতিক দলের দাবি। তাদের প্রস্তুতির ব্যাপার আছে, পুরো প্রসেসটায় তারা তাদের অংশগ্রহণ রাখতে চায়, স্টেক রাখতে চায়, এটা তো অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন। সেই জায়গাটা আমার মনে হয় সেভাবেই দেখা। অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আসতে চাই যে আসলে আন্দোলন সংগ্রামের সময় ছাত্র শ্রমিক জনতা সার্বিকভাবে জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধের যে ধারণা বা উদাহরণ আমরা দেখেছি, সেই চিত্র কতটা আলাদা হয়ে যাচ্ছে নাকি এখনো ঐক্য আছে, এটি একটি প্রশ্ন। এবং পাশাপাশি আবাসিক গ্রুপের ওই প্রশ্নটি কিন্তু চলে আসে, যেটা আজিজ ভাই বললেন যে একটা রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতা থেকে তো অবশ্যই গণতান্ত্রিক শূন্যতা তৈরি হয়। সামনে যে নির্বাচনটি হতে যাচ্ছে বা হবে একটা সময়ের পরে, সেই নির্বাচন এই রাজনৈতিক শূন্যতা কতটা পূরণ করতে পারবে? আই এম ভেরি মাচ শকড আজকে আলোচনার স্পিড দেখে, যে ভাগ করা হচ্ছে, অর্থাৎ কে কার ভূমিকা প্রধান ছিল, কার ভূমিকা ছিল। আই এম ভেরি শকড। কারণ এটা হলো যে শাকিব যে কথাটা লাস্টে বললো, কথাটা এটা চূড়ান্ত পর্যায়ে একটা জনগণের কিন্তু একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এটা বাস্তব, এটাকে মানতে হবে। কারণ এখানে ছাত্র সমন্বয়কারীরা যখন গ্রেপ্তার হয়ে গেল ডিবি অফিসে, তখন আন্দোলনটা কোথায়? তখন জনতার আন্দোলন তখন, এবং তাদের মধ্য থেকে কিন্তু কল করা হলো। এবং সেই সময় আপনি যদি দেখেন, আপনি টিভি দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, সে সময় তারেক রহমান সাহেবের ভূমিকা, মির্জা ফখরুলের আহ্বান এবং ছাত্রদেরও আহ্বান যে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি, আসেন। অর্থাৎ এই কাজে এখন এইগুলোকে যদি এই মুহূর্তে আমরা এই ভাগ ভাগ করে নিজের কে কতটুকু আছে ওর পাওনা নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু টোটালটাই দুমড়ে মুছড়ে পড়বে। কাজে আমি আশা করব যে এই ভাগাভাগিটা আল্লাহর হস্তে এখনো সময় আসে নাই। এখন আমাদের দরকার যে আজকে ওই ফ্যাসিবাদ বলি, আর আজকে ওই যেটা আজিজ ভাই যে টাইটেলটা দিল, এটা চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিবাদী। কাজেই এদের পতন হয়েছে, কিন্তু পতন হইলেও কিন্তু চূড়ান্ত পতন এখনো হয় নাই। কারণ তাদের যারা মদতদাতা, তাদেরকে যারা টিকিয়ে রেখেছিল, আজকে শেখ হাসিনাকে যারা ফ্যাসিড বানিয়েছিল, তারা কিন্তু এখনো রাষ্ট্র ক্ষমতায় আছে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা কিন্তু আছে। এই যে আজকে আজিজ ভাই বললো অমুক ডিসি, এটা, আরে ভাই তাদেরকে কে ট্রান্সফার করতেছে? ওরাই করতেছে। কাজে এখানে তো এখন পর্যন্ত আজকে পুলিশ এমন একটা জিম্মি করে ফেলছে যে আজকে একটা নতুন পুলিশ ব্যবস্থাপনা আমরা এতদিনে করতে পারলাম না। কেন পারি না? আমি এটাই তো বুঝি না। এত কিছু বলার পরও আজকে আমি বারবার এর আগেও বলছি যে ইমিডিয়েটলি সেনাবাহিনী থেকে কিছু অংশ এনে অন্তত তাদের ডেপুটেশনে আনেন, ডেপুটেশনে এনে হলেও এটাকে রিভাইভ করেন। এতদিনে যদি নতুন কিছু রিক্রুটমেন্ট হইতো পুলিশের, তাইলেও কিন্তু দেখা যেত অনেক ছেলে মেয়ে এখানে বুঝতে হবে আপনাকে। এই সরকারকে আগে যদি 100 মিটার স্পিডে থাকে, এই সরকারকে 150 মিটার স্পিডে যাইতে হবে। কারণ যে যদি বলতেছি জঞ্জাল পরিষ্কার করতে হবে, আরেকটা নতুন একটা থিম দিতে হবে মানুষের সামনে। যদি এটা না হয় তাহলে তো কিছু হলো না। তো কাজে এখন এই সমস্ত পিছের চিন্তা না করে ইমিডিয়েটলি, আমি যেটা বারবার বলছি, যত কিছুই হোক ফাইনালি কিন্তু গণতন্ত্র এটা টার্গেটটাই থাকতে হবে। এই জায়গাতে আরেকটু শুনতে চাই, আমাকে প্রশ্নটি করার সুযোগটি দেন। আমি সুযোগটি চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। সেটা আপনি যেমনটি বললেন যে আন্দোলনের সবাই সকলের মধ্যে একটা ঐক্য ছিল, এখন এসে সেই ঐক্যের যে ফাটল, এর পিছনে কারণ মানে একটা দূরত্ব যদি কেউ করতে চায় অবচেতন ভাবে, আমি বলবো এটা থেকে দূরে সরে আসা উচিত। যেটা আবার আমি চাকরিকে আমি করতে চাই, মানে কোট করতে চাই, ধরুন আমি ওইটার সাথে আরো একটু অ্যাড করতে চাই যে 5ই আগস্টে মনে করেন যে সব রাজনৈতিক দল, আন্দোলনকারী রাজনৈতিক দলরা কিন্তু সে সময় ছাত্রদেরকে একদম সবচেয়ে সামনে নিয়ে আসছে। সেই সময় যদি সকল আন্দোলনকারী রাজনৈতিক দলও বলতো যে আমি যেহেতু আন্দোলন করছি, আমিও সরকারের পার্ট চাই, কিন্তু করে নাই। কিন্তু তারাই চাইছে যে না, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হোক, ওকে ছাত্ররা এখানে ছিল, ছাত্ররা সেখানে দুইজন ছাত্র প্রতিনিধিকে আপনারাই এগিয়ে রেখেছেন। এই জন্যই বললাম যে এখনো সেটাকেই দেখতে হবে। কাজে রাজনৈতিক দল সবসময় মনে রাখতে হবে আপনাকে, আলটিমেটলি কিন্তু আপনাকে রাষ্ট্র ক্ষমতাটা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেই ছাড়তে হবে। এবং আলটিমেটলি এখন আপনি যা করতেছেন সবকিছু কিন্তু পরবর্তী পার্লামেন্টে আবার আপনাকে পাশ করাইতে হবে। কাজে এখানে কোনো অবস্থাতেই যাতে গ্যাপ সৃষ্টি না হয়। আমি বারবার বলবো
এখানে ছাত্রদেরকেও বলবো, এখানে আমরা যারা রাজনীতি করি আমাদেরকেও বলবো যে আল্লাহর হস্তে যে সেইখানে যাতে কোনো গ্যাপ না হয়, একটা বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাকে কাজ করতে হবে। যে এতগুলো বছর সবচেয়ে মূল ব্যাপারটাই তো হলো যে স্বাধীন যুদ্ধ করছি, যে ওরা এখন যে স্লোগান দেয়, আমি তো 71 সালে এই স্লোগান দিছি, আমি 72 সালে এই স্লোগান দিছি, তাহলে এই স্লোগানই জনম পর জনম দিতে থাকবো যে আমার ভোটের অধিকার চাই, আমার সরকার আমি নির্বাচিত করতে চাই, আমার গণতন্ত্র চাই, আমার মৌলিক অধিকার চাই, একই তো কথা। তো এর জন্য বললাম যে সেটাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই পিছনের দিকে আর এগুলো নিজেরা দড়ির আর রশি টানাটানি না করে কার কতটুকু ভাগ, কে কতটুকু করছি, ফরগেট ইট। এখন হলো যে জনগণ চায় একটা টোটাল নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, এবং সেটা যদি মনে করে আবার ইন্টেরিয়াম গভর্নমেন্ট ওরাই একে সব সাজায় দিয়ে যাবে, ওই চিন্তাটাও মাথায় রাখাটা ঠিক হবে না। তাদেরও উচিত হবে তো ফাইনালি যে একটা যদি গণতন্ত্র ফিরে দেয় এবং একটা ব্যবস্থাপনা আনা, যেটা আমি বারবার বলতেছি, রাজনৈতিক দলগুলোকে নিয়ে, পেশাজীবীদেরকে নিয়ে, এই যে সাবেক অনেকেই আছে সাবেক সচিব সহ, অর্থাৎ সবাই সাথে আলোচনা করে আপনারা একটা রোড ম্যাপ করেন যে নির্বাচনের আগে আমরা এই কাজ করব, নির্বাচনের পরে এই কাজ, যে নির্বাচনে যে সরকার আসবে তাকে এগুলো করতে হবে। অর্থাৎ আপনি এমন একটা এখানে কি সালাম ভাই একটু এই প্রশ্নটা আমি একটু রাখছি আপনার কাছে, খুব ছোট্ট করে শুনতে চাবো। সেটা হলো যে আপনি বলছেন বা আপনারা বলছেন, সবাই সেটি বলছে এবং সেখানে কেউ দ্বিমত করছে না যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন বর্তমান সরকার সংস্কারের প্রশ্নে যে কমিশন এবং মৌলিক সংস্কারগুলো তারা করে দিয়ে যেতে চায়, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার, সেখানে জনভিত্তির একটা জোরালো সমর্থন থাকে। এখানে কি বিশ্বাস অবিশ্বাসের কোনো দোলাচল চলছে কি? এটা কিন্তু সবসময় একটা ফ্যামিলির মধ্যেও বিশ্বাস অবিশ্বাস থাকে, এটাকে প্রদান করলে হবে না। এখানে যে রাষ্ট্রের জন্য আমার কি দরকার, এটা বিএনপির জন্য কি দরকার বা তার পার্টির জন্য কি দরকার সেটা না, রাষ্ট্রের জন্য কি দরকার, রাষ্ট্রের জন্য কি দরকার, এটা আমরা সবাই মিলে আজকে এটাকেই ঠিক করবো। এটা হয়তো আমার স্বার্থ হানি হতে পারে। আজকে মনে করেন যে আওয়ামী লীগ, যেটা শেখ হাসিনা চায় নাই যে একবারের বেশি করে প্রধানমন্ত্রী হোক, আজকে তো বিএনপি বলছে 2 বারের বেশি সরকার প্রধানমন্ত্রী ক্ষমতার, অর্থাৎ এটা কিন্তু বিএনপি যদি দলগতভাবে চিন্তা করতো তাহলে বিএনপি করতো না এটা। আবার আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন যখন বিএনপি দেখবে যে আগামী নির্বাচন আমি জয়লাভ হব, পরবর্তী নির্বাচন কেন আমি কেয়ারটেকার সরকারে দিব, যদি বিএনপি দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে তো এটা অ্যাকসেপ্ট করার কথা না। অর্থাৎ এটাই কিন্তু আমি ছাড় দিচ্ছি, বা বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আজকের এই জিনিসগুলো, যেটা বিগত সরকার করে নাই। বিগত সরকার একটাই হলো যে গণতন্ত্রকে ধ্বংস করছে, আমাকে গণতন্ত্রকে রিভাইভ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ। কিছু যোগ করতে চান লুৎফুর রহমান, খুব এক লাইনে, এরপর আমরা বললাম শহীদ খানের। প্রথম কথা হচ্ছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে ভাই যেটি প্রশ্নটি রাখলেন গুরুত্বপূর্ণ, সেটা হলো আন্দোলনে কার ভূমিকা কতটুকু, আমরা এখন বিতর্কে জড়িয়ে যাই। ভূমিকার জায়গা যদি বলি, জি আমরা বারবার বলি এটি ছাত্র জনতার আন্দোলন। এখানে শহীদের লিস্ট যদি আমরা দেখি, যে 6 বছরের রিয়াগোপ থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ রিক্সা চালক চাচা, ওনারা সবাই সমানভাবে এই আন্দোলনের অংশীজন। এখানে আমাদের বিশেষ পাওনার কিছু নেই। এখন এইখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে এই আন্দোলনে যেহেতু সবচেয়ে বেশি জীবন দিয়েছে তরুণরা, শিক্ষার্থীরা, এই জায়গা থেকে আমি মনে করি আন্দোলনের স্পিরিট সবচেয়ে বেশি ধারণ করে, অভ্যুত্থানের স্পিরিট সবচেয়ে বেশি ধারণ করে অবশ্যই তরুণরা। সেই জায়গা থেকে তরুণদের দেশ সংস্কারে এগিয়ে আসা, দেশের আগামী রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাবনা দেয়, এটা তরুণদেরই আসলে করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি বললাম শহীদ খান, কি বলবেন? আমি কোন প্রশ্ন রাখছি না। না, তরুণরা তো অনেক প্রস্তাবনা নিয়ে আসবে, তরুণদের অনেক ভালো চিন্তা থাকতে পারে, তো তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে কাঠামোগত সংস্কার করা দরকার, সেটা হঠাৎ করে একজন তরুণ তো করতে পারবে না। সেই জন্য ইনুস সাহেবকে তো ওনারাই ডেকে এনেছেন। উনি তো মানে বয়সে তরুণ না, মনের দিক দিয়ে তরুণ আছেন, বয়সটা তো অনেক। উনি যে সংস্কারের জন্য যাদেরকে ঠিক করলেন, সেখানে কিন্তু একজন তরুণও নাই। তরুণ বলতে 18 থেকে 24 বছর যদি ধরি, ওখানে একজনও তরুণ নেই। হয়তো যে কমিটি করা হবে সেখানে 2-1 তরুণ থাকবেন। তো তরুণদের একটা স্টেক আছে, এটা ঠিক আছে, বাট যেভাবে দেখেন তরুণরা যে আমরাই স্টেক হোল্ডার, আর বাংলাদেশের জনগণের স্টেকটা বিবেচনা করতে হবে। ধরেন যে এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, নানান অভ্যুত্থান আন্দোলন নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ ওয়ার্ক করেছিল। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি 100টা আন্দোলনের উপর রিসার্চ করেছে। রিসার্চ করে ফাইনালি উনি 3-4টা কনক্লুশন করেছে, অনেক কনক্লুশন, 3টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আমাদের দেশের জন্য হচ্ছে যে 3.5% মানুষ যদি কোনো আন্দোলনে যোগ দেয়, 3.5% মানুষ কোনো আন্দোলনে যোগ দেয়, তাহলে একটা গণ অভ্যুত্থান হয়ে যায়। তো বাংলাদেশের আন্দোলনে আমরা জানি কত % মানুষ অংশগ্রহণ করেছে,
তরুণরা অংশগ্রহণ করছে, অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, ছাত্র জনতা অংশগ্রহণ করছে, পার্সেন্টেজটা কত? বাট এই যে আমার সামনে যে রাজনৈতিক দলের নেতা বসে আছেন বিএনপি, দে রিপ্রেজেন্ট 35 to 40% মানুষ। রাজনৈতিক দলগুলো দেশের 70-80% মানুষকে রিপ্রেজেন্ট করে। তো সেই মানুষগুলোকে যদি আপনি বিবেচনা না করেন, রাজনৈতিক দলগুলোকে যদি স্টেক হোল্ডার মনে না করেন, তাহলে কিন্তু যে সংস্কারটা আমরা করতে চাই, যে রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে যেতে চাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো তো সালাম ভাই যেটা বলছেন বিবেচনা থেকে বাদ পড়ে যাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলো কি সংস্কারের চিন্তা থেকে বা বিবেচনা থেকে কি বাদ পড়ে যাচ্ছে? না, আমার তো মনে হয় যে সংস্কার প্রক্রিয়া শুরু হলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। বাট আমাদের চিন্তা চেতনা, যেমন মিডিয়া নিয়ে আমার ছোট ভাই বা আমাদের পুত্র সম তরুণ আর কি, আমার বয়স তো অনেক, পুত্র সম, আমার ছেলেমেয়েরা অলরেডি ইউনিভার্সিটি থেকে বের হয়ে চলে গেছে। তো ও মিডিয়া সম্পর্কে উনি যেটা বললেন যে মিডিয়াকে ঠিক হতে হবে, এটা গণতান্ত্রিক ভাষা না, মিডিয়াকে ঠিক হতে হবে মানে এটা তো ইয়ার ভাষায় কথা বলতেছি আমরা। মিডিয়াকে ঠিক হতে মানে মিডিয়া নিজের মতো করে ঠিক করবে। আপনি কি মিডিয়াকে ঠিক করবেন? মিডিয়া ঠিক মতো ছিল না, সেটারও অনেক কারণ ছিল। এখন মিডিয়া ঠিক মতো প্রচার করছে না করছে, মিডিয়াতে একটা নিউজ হলে এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। আপনার একজন সমন্বয়ক ওখানে গেছে, চ্যালেঞ্জ করবেন আপনার ওটা মিথ্যা কথা, তো এটা তো মানে আগের সরকার যেভাবে বলতো যে এইটা মিথ্যা কথা, এটা অপপ্রচার, এটা মিডিয়া ঠিক করে নেই। তো এই দিকে না যে আমরা একটু গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে নিজেকে লালন করার চেষ্টা করি। আমরা ঠিক করি যে আমরা কোথায় কিভাবে কথা বলবো। শাহজালাল ইউনিভার্সিটি দোষ স্বীকার করছে, নো, ওদের তো এক্সপেল করা উচিত ছিল, দে শুড বি এক্সপেলড। আপনারা এটা করেন নাই। আপনি একটা বললেন যে উদাহরণ ভুল স্বীকার করছে। কত বড় অর্ডার সিটি, কত বড় অর্ডার সিটি! আপনি আপনার শিক্ষককে শপথ বাক্য পড়ান, যারা পড়লেন তাদের ব্যাপারে তো আপনারা কিছু না, তারা তো বাধ্য ভয়। এইসব কথা বলে তো লাভ হবে না। আমরা জানি, এখানে বসে কথা বলার সময় আমরা বুঝি, আমরা শিক্ষকদের সাথে যে বেয়াদবি করছে ছাত্রদের, ইয়ার স্কুলের ছাত্রছাত্রীরা বেয়াদবি করছে, সমন্বয়কদের মুখে আমি একটা কথাও শুনি নেই। সমন্বয়করা তো দেয়ার পাওয়ার, সমন্বয়করা বলছে তারা মব জাস্টিসকে সমর্থন করে না। তিনি আপনি মুখ দিয়ে এটা বলবেন, আপনি অ্যাকশন কোথায়? হোয়ার ইজ ইউর অ্যাকশন? মব জাস্টিস, মব বলে কোনো কথা নেই। জাস্টিস আবার কি? মব জাস্টিস বলে আমি তো জাস্টিস, মবের সাথে কোনো জাস্টিস নেই। মব ইজ মব। আপনি মবকে লালন করেন কেন? আপনি মবের হাতে ছেড়ে দেন কেন? সেই সময় আপনি অ্যাকশনে যান না কেন? ঢাকা ইউনিভার্সিটি কাদের কন্ট্রোলে আছে এখন? কার কন্ট্রোলে? সমন্বয়কদের কন্ট্রোলে। উনি তো আছেন ওখানে, ওনারাই আছেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্রকে বা একটা বাইরের মানুষকে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে পিটানো হলো। যে সমস্ত জায়গাগুলোতে মব হয়েছে তার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় বা মানে যে ব্যবস্থাগুলো নিয়েছে সেই ব্যবস্থাগুলোকে আপনি কিভাবে দেখেন? পরবর্তী ব্যবস্থা ঠিক আছে, কিন্তু আপনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটবে, 4 থেকে 5 ঘন্টা ধরে একজনকে পিটানো হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নাই, সমন্বয়ক নাই, কেউ নাই, এবং কেউ শুনে নেই এটা। উনারা যে আনসার বিদ্রোহের সময়, মানে এগুলো উদাহরণ দিয়ে আলোচনা করছে যে উনাদের সুবিধা হবে। আনসারদের যে মবটা হলো, ওরাও তো একটা মবের সৃষ্টি করেছিল। ওনারা গেছিলেন না? আনসারদেরকে পিটানো হয়েছে না? এবং তো পরে আর্মি যেহেতু পিটেছে এবং আনসাররা অ্যারেস্ট হয়েছে, আনসাররা গেছে। এটা তো এর আগে ছাত্ররা যখন সচিবালয়ে ঢুকে পড়লো এসএসসি পরীক্ষা বাতিল, এইচএসসি পরীক্ষা বাতিল করার জন্য, কতজন ছাত্র গিয়েছিল? কেন এই পরীক্ষা বাতিল হবে? এই পরীক্ষা বাতিল হওয়া তো অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং অনেক ছাত্রের জীবনের প্রশ্ন চিন্তা করা হয়নি। তখন সমন্বয়করা যাইতে পারেন নাই। তার মানেটা কি হচ্ছে? আমাদের সমন্বয়করা আছেন, সমন্বয়কদের হাতে সব ক্ষমতা, তরুণদের আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটবে, আপনি বলবেন যে আচ্ছা এটা ভুল হয়ে গেছে। নো, আপনি এক্সপেল করেন। আপনার সাহস থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে দে শুড বি এক্সপেলড। তাদের ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার নেই। আরেক বিশ্ববিদ্যালয়ে পড়ান বা অন্য কোথাও পড়ান যেখানে ওনারা শপথ বাক্য পাঠ করতে পারবেন। জি, আবু আলম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। রিফাত চৌধুরী মনে আসতে চাই, যেটি আজিজ ভাই বললেন যে বিগত ফ্যাসিস্ট বা মাফিয়া সরকারের কারণে যে রাজনৈতিক শূন্যতার প্রসঙ্গ, সেটি সংস্কার বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই রাজনৈতিক শূন্যতা পূর্ণতায় রূপ পাবে কিনা? দেখেন, একটা কথা বলি, এই যে এত কথা আমরা বলছি সবাই, এইখানে কিছুই হতো না যদি আইনের অনুশাসনটা ঠিক থাকতো। আজকে যদি আইনের অনুশাসনটা ঠিক থাকতো, ছাত্ররা আমাদের সন্তান, তাহলে তারা অপরাধ করে না। এই যে প্রভিসিকে কোষাধ্যক্ষকে যে শপথ বাক্য পাঠ করালো, আমরা যদি দেখতাম ছাত্রদের একটা শাস্তি হয়েছে, জেলখানায় নিয়ে গেছে, যেটা একই কথা, কোষাধ্যক্ষ প্রভিসি, তারা তো শিক্ষক, ভিসি তো একটা পদ, আর তো কিছু না, সবই তো সমসাময়িক, সবই প্রফেসর।
সো তাদেরকে যখন এটা করলো, তাদেরকে কি করা উচিত ছিল? তাদেরকে জেলে নেওয়া উচিত ছিল, থানায় আনা উচিত ছিল, কিন্তু পুলিশের সেই সাহস নাই, কোনো আমলা সেই সাহস নাই। এইটার নাম কি স্টেক হোল্ডার? আমার সন্তানকে নষ্ট করার নাম কি স্টেক হোল্ডার? আমি একজন মা, সন্তান জন্ম দিয়ে লালন পালন করা কত কষ্টের, যেসব মায়েরা বুঝছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। আর যারা বুঝে নাই, ৭১-এ ওই যে আজিজ ভাই যেটা বললো, দেশ স্বাধীন করার আগে যুদ্ধ করেছে এই ছাত্ররা, তারা পতাকা উড়িয়েছে, তারা শপথ বাক্য কি ইস্তেহার পাঠ করেছে, তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে। পরে কি করেছে? অস্ত্র জমা দিয়েছে। তারপরে কি করেছে? যার যার ব্যারাকে ফিরে ছাত্রত্ব শেষ করেছে। তারপরে কি করেছে? চাকরি করেছে বা রাজনীতি করে, রাজনীতি শিখে তারপরে এমপি মন্ত্রী হয়েছে। আপনি হুট করে স্টেক হোল্ডারের নাম দিয়ে ৯০-এর ঘটনা, সেটি একটি উদাহরণ উল্লেখ করার মতো, ৯০-এর ঘটনা উল্লেখ করার মতো। এবং ৯০-এর ঘটনা আপনি জানেন যে সেশন জট ছিল অনেক আমাদের ওই সময়টায়। সেশন জটে একটা আমানুল্লাহ আমানদের মতো ভিপি হয়েছে ঠিকই, আমানুল্লাহ আমানরা তখন প্রায় ৩০-৩৫ বছর এবং একের অধিক ক্লাসে ভর্তি হওয়া যেত তখন, ওই সিস্টেমটা ছিল, যে কারণে তাদের কিন্তু একটা বয়স হয়েছিল। সেখানে ৯০-এর পরে একটা আমানুল্লাহ আমান এমপি হয়েছে, তাকে পাশ করে, দাঁড়িয়ে পাশ করে এমপি হতে হয়েছে। তা আমাদের ছেলেরা তাদের ভবিষ্যৎ নষ্ট হোক এটা আমি চাই না। ওরা হয়তো ভাবতে পারে যে আমি কেন এটা বলি, আমি এই জন্য বলি যে ওরা আগামী দিনে দেশ চালাবে, যেই চালাক না কেন ওরা আগামী দিনে দেশ চালাবে। একটা কোটা সংস্কারের কথা বলে যখন আপনি দেশ সংস্কার করে দেশের সব কিছু হাল ধরলেন, আপনি কোনো কিছু জানেন না। অভিজ্ঞতা কিন্তু আমাদের এক নেতা মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাবেক, বলছে মনি সব কিছু কেনা বেচা করা যায় একমাত্র অভিজ্ঞতা ছাড়া। আমি যদি বলি যে এই ছাত্রদের কি অভিজ্ঞতা আছে দেশ চালানোর জন্য, দেশ চালানো আর আন্দোলন করে ওই কি বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটাও জাতীয়তাবাদী ছাত্র দলের স্লোগান। আমি সেটা বলতে চাই না, আমাদের সন্তানদের স্লোগান ওরাই করেছে, সমন্বয়করাই করেছে। কিন্তু সমন্বয়করা কোনো অভিজ্ঞতা ছাড়া, একজন আমলা ৩৫ বছর চাকরি শেষ করে সচিব হতে হয়, অভিজ্ঞতা ছাড়া তারা আর যাই হোক মন্ত্রী পর্যায়ে উপদেষ্টা পর্যায়ে যেতে পারে না। তার পড়ালেখা আছে, তার শিক্ষা আছে, সে প্রত্যেকটা উপদেষ্টার সাথে তারা থাকতে পারতো, আমার ভালো লাগতো। এরা আগামী দিনে আমি কোনোদিনও রাষ্ট্রের কিছু হতে চাই না, হতে বিএনপি ওটা অনেকদিন ক্ষমতা শাসন করে আসছে, বিএনপি আবার ইলেকশন দিলে বিএনপি ইনশাআল্লাহ আসবে। কিন্তু আমি এই কথা বলতে আমি শেষ করি, আমাকে গত দুইটা টকশোতে ওরা আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে, আমার ওই নিয়ে কোনো দুঃখ নাই। আমি যখন শাহবাগীরা যখন লক্ষ লোকের মোমবাতি মিছিল হয়েছে, সেই দিন আমি বলেছিলাম ৩০ লক্ষ শহীদকে আমি জানতে চাই। কাজ করার সুযোগ না তৈরি হলে আসলে অভিজ্ঞতা জন্মাবে না, এটি একটি বিষয়। সেটিকে আপনি নিশ্চয়ই না, সেটি হচ্ছে করার সময় তো সমন্বয়কদের সেই প্রশ্ন কেউ করে নাই যে পূর্বে তার আন্দোলন করার অভিজ্ঞতা আছে কিনা, তারা তো সাহস নিয়ে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য। আমি যদি আপনার ওই প্রশ্নের উত্তর দেই, পুলিশ অফিসার কি বলেছিল, একটা মরলে একটাই মরে, বাকিগুলা থেকে যায়। এটা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমার বাবা মাকে, আমার ভাই বোনকে, আমার দেশের লোকজনকে অত্যাচারে যখন একটা হায়ানা সরকার নিষ্পেষিত করে, তখন প্রত্যেকের রক্ত কিন্তু আগুন জ্বলে। সেই আগুন জ্বলা থেকে যখন দেখেছে একটা ভাই মারা গেছে, তখন বাকিগুলা কিন্তু মা বাবার পারমিশনও নেয় না, ওরা কিন্তু সমন্বয়ক না, পারমিশনও নেয় না। বরং বলতে পারেন ডিবির হারুনের ভাতের হোটেলে যখন সমন্বয়করা গিয়েছিল, তারা কিন্তু মুসলেকা দিয়েছিল, তারা কিন্তু পরে কিন্তু যেটাই হোক না কেন কোনো রাজনৈতিক নেতা কিন্তু মুসলেকা দিয়ে বের হয় না, এটাই হচ্ছে অভিজ্ঞতা। জি, নীলুফার চৌধুরী মনে হয় অসংখ্য ধন্যবাদ। লুৎফর রহমান, আপনার কাছে আসি, যেটি আমাদের সম্মানিত সাবেক সচিব আবুল শহীদ খান এবং বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আপা যেটি বললেন যে সমন্বয়কদের কাছ থেকে প্রত্যাশা তারা ভবিষ্যতে দেশ এবং জাতির নেতৃত্ব দেবে, কিন্তু এখন যেটি তিনি দেখছেন সেই জায়গাতে তার বেশ কিছু প্রশ্ন আছে। কি সেই প্রশ্নের জবাবে কি বলবেন? প্রথম কথা হচ্ছে মিডিয়ার ব্যাপারে হয়তো আমার ওই সময় শব্দ বেয়ে অসতর্কতা থাকতে পারে, এই জন্য যদি সেটি কষ্ট মনে করেন আমি দুঃখিত। আসলে মিডিয়ার আমরা যদি যখন আন্দোলন চলছিল, যখন পুরো নেট অফ, শুধুমাত্র টেলিভিশন মিডিয়া চলছিল, একটি মাত্র স্ক্রলে একটি মাত্র নিউজ দেওয়ার জন্য প্রত্যেকটা চ্যানেলের দ্বারে দ্বারে ঘোরা হয়েছে, কেউ ওইটা প্রচার করে নাই। আমাদের কষ্ট আছে, যদি ওইটা প্রচার করতো আমাদের হাজারের অধিক আমার ভাই, আমার বোন, শিশু, যাদের মাথায় জানলায় দাঁড়ানো, জানলার গ্রিল ভেদ করে মাথার মগজ ছিটকে পড়েছে, সেটি পড়তো না। মিডিয়ার দায়িত্ব নিয়ে প্রশ্ন করছি, আজকে অনেক কথা হচ্ছে, কিন্তু সেদিন মিডিয়ার দায়িত্ব পালন করে নাই, সেই কষ্ট আমাদের আছে। যখন সমন্বয়করা আন্দোলনকে বেগবান করার জন্য
ঘোষণা করেছে সেটি কাট ছাট করে প্রত্যেকটা মিডিয়া প্রচার করেছে। আমরা কি এটা বলবো না? সেই জায়গাটি আমাদের রাখতে হবে, মিডিয়াকেও চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে, তারা যাতে আবার সেই 15 বছরের সেই জঞ্জালে ফিরে না যায়। এটা আমরা বলতে থাকবো, মিডিয়ার প্রতি এই অনুরোধ আমাদের থাকবে, এই অনুযোগ আমাদের থাকবে, মানে প্রত্যাশার জায়গা থেকে। হ্যাঁ, প্রত্যাশার জায়গা থেকে এটি আমরা বলবো। আর সমন্বয়কদের জায়গা থেকে আসলে সমালোচনা আমরা নিচ্ছি, কারণ সমালোচনা করতে পারাটাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা, যে আমরা সবাই সমালোচনা করতে পারছি। বিগত 15 বছর আমরা অনেক কিছু বলতে পারি নাই, একটি কথা বলার কারণে অনেকে জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন। সমন্বয়ক নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমি যৌক্তিক সমালোচনাকে আমি সাদরে গ্রহণ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা জড়িত ছিলেন, খুব ছোট করে আমরা চিহ্নিত ছাত্র দলের নেতৃবৃন্দ ছিলেন, আমি একটু ক্লিয়ার করতে হবে, আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। ছাত্র দলের যারা জড়িত ছিলেন তাদের যেমন আইনের আওতায় আনা হয়েছে, সমন্বয়কদের মধ্যে একজন জড়িত ছিলেন, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে তাদেরকে জবাবদিহি চাওয়া হয়েছে। কি জবাব দিয়েছেন তারা? এই ব্যাপারে কথা হচ্ছে, তারা যেটি করেছে সেটি যদি গঠনমূলক জবাব না দিতে পারেন সে ব্যাপারে সিদ্ধান্ত হবে, কিন্তু এর মানে এই না যে তারা এটি করে পার পেয়ে যাবেন। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, রাতের ঘটনায় রাতে আমরা রাজপথে নেমেছি এটার বিরুদ্ধে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের কোথাও। আমি নিজে, আমরা যখন প্রথম দিন 5ই আগস্ট চ্যানেল 24-এ যখন আমাদের প্রথম ব্রিফিংটা হচ্ছিল অভ্যুত্থানের পরে, আমি নিজে আর আব্দুল হান্নান মাসুদ সহ আমরা প্রথম ঘোষণা দিয়েছি, মব জাস্টিসকে আমরা কখনোই মানব না। যে আইনের শাসনের ভাই, যে আইনের শাসনের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের শ্রমিকরা, কৃষকরা জীবন দিয়েছেন, সেই জায়গাতে আপনারা কোনো সমন্বয় খবর পেলেন না। একজনকে পিটিয়ে মারা, সেটি তো সময় লাগে, কিন্তু এই সময়ের মধ্যে কোনো সমন্বয়কদেরকে আপনাদের কাউকে কেউ খবর দিল না। সেখানে তাকে আঘাত করার পরে হসপিটাল নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কাজে আমাদের সমন্বয়কটা ছিল। আমরা তো বিগত সব সরকারের সময় বুয়েটের আবরার, জগন্নাথের অভিজিৎ, সেই ঘটনাগুলোর সাথে এগুলোর তো কোনো তফাৎ নাই। সর্বোপরি যারা এটার সাথে জড়িত থাকবে, সিসিটিভি ফুটেজ আছে, তদন্ত কমিটি গঠন হয়েছে, অলরেডি 6 জন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে, ব্যবস্থা হয়েছে, তাকে আইনের আওতায় আনতে হবে। এটাতে আমরা ফুল সাপোর্ট দিই। সমন্বয়করা সোচ্চার আছে, অবশ্যই সোচ্চার আছে, অবশ্যই। আমরা এখনো বলছি, আমরা মব জাস্টিস বলেন, মব ক্রাইম বলেন, সেটি যে একজন মানুষ যদি সে কোনো প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোষর হিসাবে দায়িত্ব পালন করে থাকে, তাকেও যথাযথ আইনের মাধ্যমে তার অবস্থানকে ক্লিয়ার করবে, এবং সেটি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হবে। এখানে কারোরই আর সমন্বয়ক যে পরিচয় আমরা 5 তারিখের পরেই ঘোষণা করেছি, যত্র যে সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় দিচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এবং কয়েকটা বিশ্ববিদ্যালয়ের বাইরে এটাকে কিন্তু আমরা না করে দিচ্ছি। এখন এক শ্রেণী, আমি তো বারবার বলছি, যারা ফ্যাসিস্টদের দোষর, তারা কিন্তু সক্রিয়, এবং ক্ষমতা লোভী অনেক মানুষ সক্রিয়। সে পুরো দায় যদি আমাদের দেওয়া হয়, এটা ফ্যাক্ট চেকিং আপনারা করুন, আপনাদেরও তো দায়িত্ব রয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সাকিব ভাই। আমরা শেষের দিকে শেষ মন্তব্য শুনবো। মন্তব্য, আজকে আলোচনা একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, বিভিন্ন যেহেতু নির্বাচন সংস্কারের প্রশ্ন অনেকগুলো বিষয় চলে এসেছে। আমার মনে হয় যে আমরা এই জায়গায় আসতে পারি যে এটা একটা স্বতঃস্ফূর্ত লড়াই ছিল। মনে রাখবেন, গণ অভ্যুত্থান হিস্টোরিক্যালি বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও বটে, এটা স্বতঃস্ফূর্ততা ছাড়া কোনো গণ অভ্যুত্থান হয় না। আপনি একটা অর্গানাইজড লড়াই করতে পারেন অর্গানাইজড পার্টির নেতৃত্বে, আপনি এমনকি সশস্ত্র সংগ্রামও করতে পারেন অর্গানাইজড দলের নেতৃত্বে, কিন্তু গণ অভ্যুত্থান স্পন্টেনিটি ছাড়া ইতিহাসে কখনোই ঘটেনি। এটাতে যখনই একটা অর্গানাইজড পার্টি ছাপিয়ে জনগণের বৃহত্তর অংশ যুক্ত হয়ে পড়ে, তখনই গণ অভ্যুত্থান হয়। সেই ইনভলভমেন্টটা তৈরি হতে হয়। এখন অর্গানাইজড পার্টিগুলো জমিন তৈরি করেছে, ছাত্ররা আন্দোলন সূত্রপাত করেছে, এবং তারপরে জনতা যুক্ত হয়েছে যখন সেটা অভ্যুত্থানের রূপ নিয়েছে। এখন এইখানে দুটো জিনিসই দেখা দরকার, যে ছাত্র আন্দোলনটাও সারা দেশে যে কাঠামোটা এখন আমরা সমন্বয়ক দেখতে পাচ্ছি, ওইটাও কিন্তু স্পন্টেনিটির উপরে তৈরি হওয়া, এমন না যে কেন্দ্রীয়ভাবে সারা দেশময় একটা কাঠামো আগে থেকেই প্রস্তুত ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে সারা দেশময় বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়েছে, সেখানে সমন্বয়ক তৈরি হয়েছে, এখন সেটা রিঅর্গানাইজ হচ্ছে। কাজে ওই জিনিসটা মাথায় রাখা দরকার। আমরা নিশ্চয়ই তাদের সমালোচনা করব, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা যে একটা গ্রোয়িং ব্যাপার, মানে গঠন হচ্ছে, সেইটা আমাদের মনে রাখা দরকার। রাজনীতিতে
জায়গা করার প্রয়োজন আছে। আমার মনে হয় সালাম ভাইয়ের এখানে অভিজ্ঞতা আছে। 72 সালে মুক্তিযুদ্ধ ফেরত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেইখানে কিন্তু তরুণ নেতৃত্বের জায়গা ঠিকমতো হয়নি বলে মতাদর্শিক প্রশ্ন এসছে, কিন্তু তরুণ নেতৃত্বের জায়গা হয়নি বলে কিন্তু জাসদের সৃষ্টি হয়েছিল। ইতিহাসে বিভিন্ন সময় ঘটনাগুলো ঘটে, ফলে পলিটিক্যাল স্পেস তৈরি হতে হয়, এইটা আমাদের মনে রাখা দরকার। আমরা যে জিনিসটা গুরুত্ব দিতে চাই যে পলিটিক্স যাতে পলিটিক্যাল প্রসেসের মধ্যে থেকে তৈরি হয়, এটা যাতে অন্য কোথাও থেকে চেপে না আসে। তাহলে আমাদের কি হবে, রাজনৈতিক প্রক্রিয়ায় যত বেশি তরুণরা আসতে পারবে সেটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। যে দেশের তরুণরা রাজনীতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, রাষ্ট্র নিয়ে ভাবে, সেই দেশের ভবিষ্যৎ আছে। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমাদের জায়গাটা হচ্ছে একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে। সেই পলিটিক্যাল সেটেলমেন্ট কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা দলের প্রস্তাবনা না। এটা যখন কেউ প্রস্তাব করতে পারে, যেমন ধরেন আমি বলতে পারি গত 5 বছরের টেলিভিশনে যত বেশিবার আমি পলিটিক্যাল সেটেলমেন্ট, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, খুব বেশি শুনিনি অপরের কাছে, তখন কেউ এটা গ্রহণ করেননি। 18 সালের আগে থেকে যখন এই সংবিধান বদলাতে হবে, এই সংবিধান হচ্ছে আমাদের রাজনৈতিক স্বৈরতন্ত্রের প্রধান উৎস, তখনও কিন্তু এতটা গুরুত্বের সাথে কোনো রাজনৈতিক সংগঠন সংবিধান বদলাতে হবে, রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে প্রধান কর্মসূচি হয়নি। প্রধান কর্মসূচি হয়েছে যখন 18 সালের ওই 30শে ডিসেম্বরের মতো সকল দলের অংশগ্রহণে এরকম একটি ভোট ডাকাতির, মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন হয়েছে। বাংলাদেশের এই কাঠামোতে আর কোনো নির্বাচন সম্ভব না। এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দলও এই 19 সালের পরে 20 সালে এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর চলবে না, এটা বদলাতে হবে, এই কর্মসূচি তারা নিজেরা এই আলোচনাটা গ্রহণ করেছে। ফলে 31 দফা আসছে ওই প্রসেস থেকে। আমি কথাটা শোনা দরকার এই কারণে যে একটা রাজনৈতিক উপলব্ধি একটা সমাজের মধ্যে সকল অংশের মধ্যে, বৃহৎ রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক পক্ষ, দেশের শিক্ষার্থী সমাজ সকলে যখন এটা উপলব্ধি করেছে, ছাত্ররা যখন 5 তারিখে সরকার ফ্যাসিস্টের পতন ঘটিয়ে বলল ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ করা চাই এবং দেশের রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে, নতুন বন্দোবস্ত লাগবে, সংস্কার লাগবে, এই কথাগুলো জনগণ গ্রহণ করেছে কেন? কারণ কথাগুলো আগে থেকে ছিল, সমাজে ছিল এবং সেটা ছাত্ররাও গ্রহণ করেছে বলে ছাত্ররাও এই প্রশ্নটা তুলেছে। কাজে আমার মনে হয় যে বিরোধের জায়গা নয়, যে রাজনৈতিক ঐক্যমত্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে, এই ঐক্যমত্য সহকারে আমরা যাতে এই ফ্যাসিস্ট ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তরে পৌঁছাতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। জোনায়েদ সাকি, অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, শেষ মন্তব্য আপনার কাছ থেকে কি শুনবো? না, কথাটা এটাই, আমি যে ওই আগে যে কথাটা বলছি সেটাই, যে আমাদের বিভেদটা এখন এড়াইতে হবে, এখন আমাদেরকে সম্মিলিতভাবে সামনের দিকে যেতে হবে। আর যদি না যাই, যেটা সত্যি কথা যে 71-এ যে আমরা যুদ্ধ করলাম, যুদ্ধের পরে দেখা গেল যে রাজনৈতিক নেতৃত্ব সেই সময় ক্ষমতায় বসে গেল, কিন্তু সেই সময় যুদ্ধ ফেরত যে শক্তিটা, সেই শক্তিটাকে কিন্তু রাষ্ট্রের সমন্বয় করতে পারলো না। এবং সমন্বয় না করার কারণে ওই দুইটা শক্তির মধ্যে কিন্তু বৈষম্য থাকলো, এবং যে কারণে মুক্তিযুদ্ধের সেই সমস্ত শক্তিটা বারবার কিন্তু ক্ষত হয়েছে, বারবার ক্ষত সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা দেখেছি 75 হয়েছে, যে কারণে 7ই নভেম্বর হয়েছে। এগুলোকে মাথায় রাখতে হবে। কাজে এখনও যে একটা অভ্যুত্থান হয়েছে, আমাদেরকে এটাকে যে কোনোভাবে হোক একটা দৃষ্টি রাখতে হবে সামনে, যে আমাদেরকে সামনে যেতে হবে এবং সেটার জন্য সমন্বয় করতে হবে। পাশাপাশি আমাদের যে এই যে এখনই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এই ডিফারেন্সটা হইতে দেওয়া যাবে না। এটা যদি হয় তাহলে আবার আমরা ধসের মুখেই পড়বো, আসলে আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। এখানে আমি একটা ছোট প্রশ্ন রাখতে চাই সালাম ভাই, সেটি হচ্ছে যে এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আপনি যেটি বলছেন, সবাই আমরা একমত যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকাটা জরুরি, কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা গণমাধ্যমে যেটি দেখছি সবাই যার যার সাথীকে খুঁজে নেওয়ার চেষ্টা, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা এক হওয়ার চেষ্টা করছে, সবাই যার যার মতো করে সমীকরণ অথবা মেরুকরণ করছে। এটি কি কোনো বিভেদ তৈরি করবে কিনা? এগুলো থাকবে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক একটা এক এক রকম থাকবে, কিন্তু যেটা আমি বললাম যে মূল স্পিডটা যদি আমার গণতন্ত্র থাকে, জি, যে আমি গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, যেটা আমি গণতন্ত্র সেই 72 থেকে আগে 71-এর আগে থেকে চিন্তা করতেছি, এখন পর্যন্ত আমি সেটা পাই নাই। এখন পর্যন্ত আমার ভোটের রাইটটাই আমি এস্টাবলিশ করতে পারি নাই। আজকে যে ছাত্ররা আসছে, আজকে তারা যে আন্দোলনটা শুরু করলো, এই আন্দোলনটা কিন্তু এই ভোটের অধিকার নিয়ে না, তাদের যে কোটা বিরোধী যে আন্দোলনটা সেটা নিয়ে কিন্তু শুরু করছে। কিন্তু আমি কিন্তু ভোটের অধিকারটা নিয়ে আগে থেকে আন্দোলন করছি, তার ভোটের অধিকার,
আজকে সে পরবর্তী পর্যায়ে কিন্তু আইসা আমি যদি বলি তাহলে পরবর্তী পর্যায়ে সে আইসা আমার সে আন্দোলন সম্পৃক্ত হয়েছে। এমনকি আমি এইটা নিয়ে ডিবেট করব? এটা নিয়ে ডিবেট না। আমার এটা মূল লক্ষ্যটাই হলো যে আমাকে গণতন্ত্র, যত কিছুই বলি আলটিমেট হলো আমার গণতন্ত্র, আলটিমেট হলো যে আমি ডেমোক্রেটিক একটা মানে প্রসেস আমাকে বিল্ড আপ করতে হবে। সেইখানে কে কতটুকু পাইলাম কে পাইলাম না সেটা না, সেটার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং সেটার জন্য অবশ্যই পলিটিক্যাল যে ফোর্স, পলিটিক্যাল যে শক্তি, এই শক্তিকে আপনি ইগনোর করে পারবেন না, এটাকে অলওয়েজ মাথায় রেখে আপনাকে করতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনতে চাই আজিজ ভাই, ঐক্য থাকতেই হবে, ঐক্য ছাড়া কোনোভাবে হবে না। আমি একটু আত্মপক্ষ সমর্থন করি। বলুন যে শেষে গণমাধ্যম কোনো দায়িত্ব পালন করে নাই না, সেই উদাহরণ দিয়ে তো তিনি বললেন। এটার দুটো কারণ আছে। একটি হচ্ছে এই গণমাধ্যমের যারা মালিক সম্পাদক, তাদেরকে ওই ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এবং লিভারেজ দিয়ে তারা কিন্তু তাদের পক্ষে ছিল, স্বৈরাচারের দোষী ছিল। জি। আর আরেকটা টেকনিক্যাল, যেটা আইসিটি প্রতিমন্ত্রী যেটা জাতির কাছে মিথ্যাচার করেছে, যে ডেটা সেন্টার পুড়ে গেছে। আমার কাছে তথ্য ছিল অ্যাপসের, মহাকাশের অ্যাপসে সরকার এটা বন্ধ করেছে, কিন্তু আমি টকশোতে আসলে বলতে পারিনি। আমি বলছি যে সব কিছু পড়ার ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, ডেটা সেন্টারে ভিডিও পাওয়া যায় না কেন? এটা পড়ে নাই তো, এটাকে বন্ধ করে রাখা হয়েছিল। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট আর একটা আছে বন্ধ, টেলিভিশন কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট ওখান থেকে চলে, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র দুইটা সেন্টার চলেছে, একটা হলো ৭১, একটা হলো সময়, এই দুটোকে সার্ভিস দেওয়া হয়েছে, আর বাকি সব কিন্তু সার্ভিস পায় নাই। এটা অনেকেরই জানা নাই। তো এই জন্যই বলছি যে দুটো টেকনিক, কারণ হচ্ছে টেলিভিশন এবং পত্রিকা তো কম্পিটিশনের জন্য টিকতে হলেও কিছু নিউজ দিতে হয়, এই কারণে তারা কোনো চ্যানেলকে বিশ্বাস করে নাই, শুধু দুটো চ্যানেলকে সার্ভিস দিয়ে রাখছিল। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য। আমি তারপর না, শেষ লাইন একটাই কথা, যে আন্দোলন আসলে এটা গণ আন্দোলন। যদিও ছাত্ররা শেষের দিকে অগ্রভাগে আসছে, বলতে হয় ছাত্র জনতার আন্দোলন, আসলে এটা গণ আন্দোলন হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় যেমন সারা জাতি মোটামুটি অল্প ছোট জামাত বাদ দিয়ে অল্প কয়েকটা ছিল, আর সবই জনতা যে যেমনে পারে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, এরকমই করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনিয়াপা। দেখেন, আমি আসলে প্রথমটা দিয়েই শেষ করতে চাই, সেটা হলো যে কতটা সময় লাগবে। এই সময়টা যে সেনাপ্রধান 18 মাস বলেছে, এটা তো আসলে ইউনিভার্সাল ট্রুথ না। ইউনিভার্সাল ট্রুথটা হচ্ছে সেটাই, আমাদের ডিমান্ডটা কি। বিএনপি একটা বড় সংগঠন, বিএনপি বলেছে যৌক্তিক সময়, বারবার করে বলেছে, এবং আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সমস্ত সহযোগিতা আছে, ছেলেদের প্রতিও আমাদের সমস্ত ভালোবাসা আছে। আমরা চাই যে একটা ঘোষণা দেখ, তাহলে আলোচনা হবে, এবং সেটা কাদের নিয়ে? রাজনীতিবিদদের নিয়ে, সমস্ত দলকে নিয়ে বসে, যে কতটুক সময় সংস্কারের জন্য দরকার। সংস্কার আমি যদি চাই আবহমান কাল জুড়ে সংস্কার করতেই চাই, সংস্কারের কোনো শেষ নাই। তো এই শেষটা কতটুকু পর্যন্ত আমাকে থামতে হবে, সেই থামাটা আমি মনে করি, আমি বারবার এই কথাটা বলেছি, যদি আইনের জায়গাটা স্বচ্ছতা থাকে, বিচার বিভাগ যদি স্বাধীনতা পায়, এই সংস্কারগুলো যদি থাকে, মানুষের মধ্যে, খারাপ মানুষের মধ্যে ভীতি সঞ্চার হবে। এবং আমি যদি আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, যদি এইটা যদি আমি নিশ্চয়তা পাই, এই যে 6টা যে কমিশন গঠন করা হয়েছে, তাদের কতটুকু সময়, যৌক্তিক সময় তাদের লাগবে। এগুলো তো এমন না 53-54 বছরের বাংলাদেশ, সব কিছু কিন্তু আছে, শুধু একটু কাটছাট করা, নতুন কিছু সংযোজন, কিছু বিযোজন, এই করার জন্য কিন্তু যদি আমার মাইন্ডসেট ঠিক থাকে, বেশি সময় লাগার কথা না। সেই বেশি সময় না লেগে কতটা সময় লাগতে পারে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, মানুষের রক্তে গণতন্ত্র। বেশি দিন কিন্তু অগণতান্ত্রিক সরকার থাকলে তাদের জন্য এটা সুনাম থাকবে বলে মনে হয় না, কারণ বিতর্কের কিন্তু সুর এখনই উঠে গেছে অনেক। আজকে মাত্র 51 দিন বা 50 দিনের দেশ, সেইখানে এত বিতর্কিত হচ্ছে, সেটা দিন যত যাবে বিতর্ক বাড়বে। অন্তত পক্ষে ডক্টর ইউনূস সাহেব আমেরিকায় আছে এই মুহূর্তে, তার সম্মান দেখে আমরা কিন্তু শিহরিত হই, আমরা আনন্দিত হই, আমরা গর্বিত হই। আমরা চাই এই মানুষটা শরীরের জন্য কোনো দাগ না লাগে, কোনো আঁচ না আসে, সেই আঁচটা মুক্ত থাকার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন যৌক্তিক সময়। ধন্যবাদ। শহীদ খান,
ধন্যবাদ। আমাকে নীলোফার চৌধুরীর ও মনির সাথে একটু দ্বিমত পোষণ করতে হচ্ছে। জি। দ্বিমতটা এটাই যে আমি এই সরকারটাকে গণতান্ত্রিক সরকার মনে করি এখন, কারণ হচ্ছে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার এবং সমস্ত রাজনৈতিক দল, আপনারা একটু আগেই বললেন যে আপনারা বলেছেন যে সরকারটা এইভাবে গঠন করা যেতে পারে এবং এটার নাম অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে তরুণদের প্রতিনিধির ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ এক হয়েছেন। সুতরাং এটা একটা গণতান্ত্রিক সরকার বা জনগণের সরকার, এটা আমাদেরকে মেনে নিয়ে সামনে আগাতে হবে। নাহলে যদি আমি বলি যে অগণতান্ত্রিক সরকার, তাহলে ফ্যাসিস্ট পতন হলো, গণতন্ত্র নাই, তার মানে কি এটাও কি একটা ফ্যাসিস্ট সরকার? না, এটা ফ্যাসিস্ট সরকার না। এখানে গণতন্ত্র কখন পাবো সেটার বদলে প্রশ্নটা হবে নির্বাচনটা কখন হবে, এবং নির্বাচন হওয়ার জন্য যে আপনার যে সমস্ত কন্ডিশন যেগুলো আপনারা 31 দফা দিয়েছেন বা রাজনৈতিক দল যারা যারা দিয়েছেন, সেই কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য কতটা সময় আমরা এই সরকারকে দিব, অন্তর্বর্তীকালীন সরকারকে, বা অন্তর্বর্তীকালীন সরকার কতটা সময় চান সেটা নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এই সরকারের সাথে নির্বাচিত সরকারের একটা তফাৎ হলো যে ওটা জনগণের ভোটে নির্বাচিত হবে, আর এই সরকার হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হিসাবে সরকার। সুতরাং এই দুইটা সরকারের মধ্যে একটা বড় সেখানে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল। অবশ্যই এই সরকারের পিছনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা যেমন ছিল সেরকম রাজনৈতিক দলের সমর্থন, আমাদের বিচার বিভাগের, আপনাদের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের সমর্থন, আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি শপথ বাক্য পড়িয়েছেন। সো দিস ইজ এ লিগ্যাল গভর্নমেন্ট, এই ব্যাপারে আমরা বিতর্ক করতে চাই না। লিগ্যাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট। কিছু যোগ করবেন কিনা সে এক লাইনে যদি একটু করেন। আমি তো বললাম যে এত তাড়াতাড়ি এটাকে বিতর্কিত করাটা কোনোভাবেই ঠিক হবে না। এখনো অনেক সময় আমাদেরকে আলটিমেটলি গণতন্ত্রে পৌঁছাইতে হবে, ইলেকশনটা করতে হবে। এটাকে যতটুকু বিতর্কের বাইরে আমরা রাখতে পারি সেটার জন্য সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। জোনাস সাকিব ভাই, দুই এক লাইনে কিছু শুনতে চাই। না, যেটা এই সরকারের বিষয়ে কিন্তু 5 তারিখে বঙ্গভবনে আমরা এখন সকল রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হচ্ছিল, তখনও শিক্ষার্থীরা পৌঁছায়নি। সেখানে ক্যাটেগরিক্যালি আমরা প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী, যিনি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, তার স্টেটাস কি? রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন, সে কারণে তার মন্ত্রিসভা ভেঙে গেছে। আমরা তখন প্রশ্ন করেছি, আমি প্রশ্নগুলো তুলেছিলাম যে পার্লামেন্টের স্টেটাস কি? উনি বললেন যে পার্লামেন্ট এখনো ভাঙা হয়নি। তাহলে ওই যে ভয়ের তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, সেখানে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকেই কিন্তু আদালত বলেছে যেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং সকল স্টেক হোল্ডারের সম্মতিতে সে অন্তর্বর্তী সরকার শেষে। আমার বক্তব্য যে সালাম ভাই যে কথাগুলি বলছে যে এখন যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রাখছে, সাধারণ জনগণ মনে করে সব লেভেলের জনগণ কন্ট্রিবিউশন রেখেছে, এই ঐক্য ভাঙলেই বিপদ। জি, এক লাইনে কিছু যোগ করবেন কিনা? এক লাইনে। না, আমি চাচ্ছি যে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই এবং এই সরকারের যে যৌক্তিক সময় সেটা আমাদের আলোচনা হয়েছে, এটা 18 মাস হবে নাকি 1000 দিন হবে নাকি 1.5 বছর হবে। অসংখ্য ধন্যবাদ। এক লাইনে কিছু যোগ করবেন কিনা? এক লাইনে আমি আবারও বলবো যে গণতন্ত্র মুক্তি পাক একদম পুরোপুরি ভাবে, ভোটটা যেদিন হবে সেই দিনই আমি মনে করি। একটু আমি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট যেটি উনি বললেন, আমরা প্রেক্ষাপটটা শোনার মতো এক মিনিট আমি বলছি, শুনতে হবে। জি, এই আন্দোলনটা জুলাই অভ্যুত্থানের ওই 1 মাসের না, এটা আমাদের এই পেছনেও বেশ অনেক আন্দোলন ছিল, অনেক সময় এখানে ব্যয় হয়েছে। তো শুধুমাত্র ওই 1 মাসের আন্দোলন বলে এটাকে কোটা আন্দোলন বলে খাটো করার আসলে কিছু নাই। আর একটা ব্যাপার হচ্ছে, সর্বোপরি যেটি বলতে চাই যে আমরা যে নির্বাচন সেটি অবশ্যই জরুরি এবং এটি করতেই হবে। একটি সংস্কারের ভেতর দিয়ে নির্বাচন করাই হচ্ছে মূল লক্ষ্য। এটি কত সময় লাগবে এটি দেশের মানুষ, সকল রাজনৈতিক দল মিলে মিশে বসে এটি সিদ্ধান্ত নেবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। পাশাপাশি এত সময় ধরে যারা এই আলোচনা শুনেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।